হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজ আমি তোমাদের অনেক দিনের রিকোয়েস্টেড ড্রামা মাই গার্লের এক্সপ্লেনেশন করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করছি। এপিসোডের শুরুতেই আমরা মেং হুইকে দেখতে পাবো, যে এই ড্রামার ফিমেল লিড। আর ও তখন ইন্টারভিউ দিচ্ছিল, আর ওর সুন্দর কথাবার্তার মাধ্যমে সব জাজদেরকেই ও খুশি করে ফেলে আর ইন্টারভিউ পাসও করে যায়। কিন্তু কিছুক্ষণ পর ওকে আমরা একটা বাথরুমে দেখতে পাবো, আর ওকে দেখে তো এটাই মনে হচ্ছিল যে সে খুব চিন্তায় আছে। তারপর তো ও তাও নামের একটা মেয়েকে ফোন করে। আসলে ও একটা মেকআপ অ্যাসিস্ট্যান্টের জবের জন্য ইন্টারভিউ দিতে এসেছিল। কিন্তু সমস্যাটা হলো যে এই ইন্টারভিউতেও প্রচুরই মিথ্যে কথা বলেছে। মানে যেমন ও টোকিও থেকে পড়াশোনা করে এসছে, আর ও হলিউডে গিয়েও মেকআপের এক্সপিরিয়েন্স করে এসছে। এগুলো শুনে তাও তো ওকে বাড়ি ফিরতে বলে। মেংহুই বাড়ি ফিরে আসলে আমরা এটা জানতে পারবো তাও আসলে মেংহুই সাইকিয়াট্রিস্ট। আসলে মেংহুইর এমন একটা রোগ আছে যেখানে মেংহুই দুরকমভাবে বেঁচে আছে। মানে মেংহুইর একটা চরিত্র তো এরকম থাকে যেখানে মেংহুই খুব বুদ্ধিমতী এবং স্মার্ট হয়ে যায়, আর মেংহুইর দ্বিতীয় চরিত্রটা হলো এরকম যেখানে মেংহুই খুব সাদাসিধে এবং দয়ালু মনের হয়। তাও মেংহুইকে সান্ত্বনা দেয় আর এটা বলে যে মেকআপ করার ইচ্ছে তোমার খুব পুরনো দিনেরই, তাই তুমি যেটা সাদাসিধেভাবে করতে পারোনি সেটা তুমি তোমার স্মার্ট চরিত্র করে ফেলেছো। আর তখনই মেংহুইয়ের কাছে মেসেজ আসে, আর যেখানে তো এটাই বলা থাকে যে সে ইন্টারভিউ পাস করে গেছে। আর এতে মেংহুই খুশি হওয়ার বদলে ও তো আরও চিন্তায় পড়ে যায়। সেদিন রাতে মেংহুই তো একটা ফাউন্ডেশনও তৈরি করে। পরের দিন সকালে মেংহুই খুব সুন্দরভাবে রেডি হয়ে তার মেকআপের জিনিসপত্রগুলোকে একটা ব্যাগে গুছিয়ে নেয়, কারণ ওকে এবার একটা মেকআপের কম্পিটিশনে যেতে হবে। আর সে তার সমস্ত জিনিসপত্র নিয়ে একটা বাসে উঠে পড়ে, আর এই বাসেই আমরা আমাদের মেল লিডকে পেয়ে যাব, যার নাম সেন। আর সেন এতটাই কিপটে যে কি বলবো। মেংহুই বাসে আসার পর সেন ওকে বলে তার বাস ভাড়াটাও দিয়ে দিতে, কারণ সে আজকে তার কার্ডটা আনেনি। আর তোমাকে টাকাটা আমি পরে উইচার থেকে দিয়ে দেবো। মেংহুই সেনের বাস ভাড়াটাও বাক্সে দিয়ে দেয়। কিন্তু এতে তো সেন চিৎকার করে ওঠে আর এটা বলে, তোমাকে তো আমি বলেছিলাম কার্ড থেকে পেমেন্ট করতে, তুমি কেন কয়েন দিয়ে পেমেন্ট করলে? আর এটা শুনে মেংহুই তো সেনকে জিজ্ঞাসা করে যে এদের মধ্যে কি কিছু পার্থক্য আছে। তখন পেছন থেকে কেউ বলে ওঠে যে কার্ড থেকে পেমেন্ট করলে 1.8 ইউয়ান কম লাগে। তখন মেংহুই বলে, এটা তো শুধুমাত্র 0.2 ইউয়ানেরই ব্যাপার, তো এতে এত চিৎকার করারই বা কি আছে। সেন তো তার উইচার থেকে 1.8 ইউয়ানই মেংহুইকে দেয় আর তারপর চলে যায়। সেন তারপর তারা অফিসে পৌঁছে যায়, আর এখান থেকেই আমরা জানতে পারবো সেন আসলে এই কোম্পানির ডাইরেক্টর। আর সেন অফিসে পৌঁছাতেই ওর কাছে একটা লোক চলে আসে আর ওকে বলে যে আমরা এমন ফাউন্ডেশন বানিয়েছি যেটা দিয়ে ব্রণ, ডার্ক সার্কেল সমস্ত কিছুই ঢাকা যায়, কিন্তু এরকম ফাউন্ডেশন বানানোই যায়নি যেটা কোনো দাগ ঢেকে ফেলতে পারে। সেন তখন টাকার ইনভেস্টমেন্টটা অনেকটা পরিমাণেই বাড়িয়ে দেয় আর এটা বলে যে এই ফাউন্ডেশনটা তো বানাতেই হবে। ফাইনালি সেন যখন তার নিজের অফিসে গিয়ে বসে তখন তার অ্যাসিস্ট্যান্ট জিয়ান ওখানে আসে আর ওকে বলে ওদের কোম্পানি থেকে যে কম্পিটিশনটা হতে চলেছে সেখানে 3টা জাজ দরকার। সেন জিয়ানকে বলে দেয় যে তুমি 2টো জাজেরই ব্যবস্থা করে ফেলো, কারণ 3 নম্বর জাজটা আমিই হব। জিয়াং সেনকে বলে কনফারেন্স রুমে ওর একটা ইন্টারভিউ আছে আর তাই ওর জামা কাপড় পরিবর্তন করে নেওয়া উচিত। তখন সেন ওকে জিজ্ঞাসা করে কিন্তু আমার এই জামা কাপড়ে কি সমস্যাটাই বা আছে? জিয়াং বলে তোমাকে এটাই তো ক্রিসমাস ট্রি এর মতো লাগছে, তাই তোমার জামা কাপড়টা পরিবর্তন করে নেওয়াই উচিত। এটা বলেই তো জিয়াং অফিস থেকে বেরিয়ে যায়। তারপর সেন যখন তার জামা কাপড় পরিবর্তন করে বাইরে আসে অফিসের সমস্ত এমপ্লয়িতে ওকে অবাক দৃষ্টিতেই দেখতে থাকে। এই ইন্টারভিউতে তো সেনকে এটাই জিজ্ঞাসা করা হয় যে সে কেন এরকম একটা ফাউন্ডেশন তৈরি করতে চাইছে যেটা দিয়ে দাগ ঢাকা যেতে পারে। সেন তার ইন্টারভিউতে এটা বলেনি যে সে কেন এরকম ফাউন্ডেশন তৈরি করতে চাইছে, কিন্তু শুধু এইটুকুই বলল আমি তো আমার কোম্পানিটা এই জন্যই তৈরি করেছি যাতে আমি এরকম একটা ফাউন্ডেশন তৈরি করতে পারি, আর আমার বিশ্বাস আমি একদিন না একদিন এরকম ফাউন্ডেশন তৈরি করেই নেব। এদিকে আমরা মেংহুইকে দেখব যে উইলেইর মেকআপ করছিল, আর মেংহুইর মেকআপ স্কিল এতটাই ভালো যে সবাই ওর মেকআপ স্কিল দেখে খুবই খুশি হচ্ছিল। উইলেইর হাতে থাকা একটা দাগকেও তো মেংহুই তার নিজে তৈরি করা ফাউন্ডেশন দিয়ে সেই দাগটাকে ঢেকে ফেলে, যেটা দেখে উইলেই তো খুব খুশি হয়ে যায় আর সেই মেংহুইকে জিজ্ঞাসাও করে যে এই ফাউন্ডেশনটা কি তুমি বানিয়েছো? তখন তো ও হ্যাঁ বলে। বাড়ি ফিরে যাওয়ার আগে মেংহুই উইলেই কি বলে যে তোমার নাকটা একটু বাঁকা বোধ হয়, আর আমার মনে হয় তোমার খুব তাড়াতাড়ি এটাকে সার্জারি করিয়ে নেওয়া উচিত। এটা শুনে উইলেই মেংহুইকে বলে আমার এইরকম ন্যাচারাল বিউটি খুব পছন্দ, কিন্তু আসলে মেংহুইর কথায় উইলেই তো খুব রেগেই গেছিল। আর এরপর সেনকে আমরা একটা পার্কিং এরিয়ায় গাড়ির মধ্যে দেখতে পাবো, আর এই গাড়িটা ছিল তার একটা বন্ধুর এবং সে আবার সেনের ডাক্তারও বটে। আসলে গাড়ির মধ্যে সেন তার জামা কাপড় পরিবর্তন করছিল, আর এই জামা কাপড়গুলো আবার তার বন্ধুই তাকে দিয়েছে। ওর বন্ধু তো ওকে কিছু ব্রেকফাস্ট এবং একটা ফোনও দেয়, কিন্তু সেন তো ফোনটা নেয়নি আর ওর বন্ধুকে বলে যে আমার ফোনটা এখনো কাজ করছে।
সেন কিছুটা এগিয়ে যেতে ডক্টর জিয়াংকে বলে সে যেন সেনের ঠিক করে খেয়াল রাখে। আর ডাক্তারের কথা অনুযায়ী আমরা তো এটাই ভালো করে বুঝতে পারি যে সেনেরও কিছু সমস্যা আছে। এবারে চলে আসে আবার মেকআপ রুমে, যেখানে তো সবাই শো এর জন্য প্রিপারেশন নিচ্ছিল। কিন্তু তখনই একজন এমপ্লয়ি এই পুরো ব্যাপারটার ভিডিও রেকর্ড করতে গিয়ে ওর টেবিলের সঙ্গে ধাক্কা লেগে যায়, আর টেবিলে থাকা সমস্ত জিনিসপত্রই নিচে পড়ে ভেঙে যায়। তারপর সেন ওখানে আসে। সেনকে দেখে মেংহুই বলে তুমি তো বাসের সেই ছেলেটা না। কিন্তু এটুকু বলেই মেংহুই থেমে যায়। সেন তো সেই এমপ্লয়িকে বলে যে এর ক্ষতিপূরণ ওকেই দিতে হবে, আর ক্ষতিপূরণটা ছিল প্রায় 1 লাখ টাকার মতো। মেংহুই তখন বলে কিন্তু এই বোতলগুলোতে তো কিছুই নেই। কিন্তু সেন তো ওর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। মেংহুই তো এই ভাঙা জিনিসপত্রগুলোর মধ্যে একটা স্ক্রু দেখতে পায়, আর তারপরেই ওর মনে পড়ে যে ও যেদিন ইন্টারভিউ দিতে এসেছিল সেদিন তো ওর জামা লেগে এই স্ক্রুটা খুলে গেছিল। আর এটা মনে পড়তেই মেংহুই তো পুরো দোষটাই নিজের ঘাড়ে চাপিয়ে নেয়, আর তারপর সেনের পেছনে যায়। তারপর তো সেনকে একটা রেস্টুরেন্টে পেয়ে যায়। তখন তো সেন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি করে জানলে যে আমি এই রেস্টুরেন্টেই আছি। তখন তো মেংহুই কোনো কিছু না ভেবেই বলেই ফেলে যে আমি দেখলাম যে আশেপাশের সমস্ত রেস্টুরেন্টের থেকে এই রেস্টুরেন্টটা অনেকটাই সস্তা। তারপর তো ওরা দুজনে একসঙ্গেই খাবার খাবে ভাবে। মেংহুই যখন জুস আনতেই গেছিল তখনই ওর হাত থেকে হঠাৎ করেই একটা লোকের গায়ে একটুখানি জুস পড়েই যায়। তখন তো সেই লোকটা খুব চিৎকার করতে থাকে আর এটাই বলতে থাকে তুমি কি জানো এই জামাটা কতটা দাম। আর তারপর তো লোকটাও জুসের গ্লাস হাতে তোলে যাতে সে মেংহুইয়ের গায়ে ফেলতে পারে। কিন্তু তখনই মেংহুইয়ের সামনে সেন চলে আসে আর পুরো জুসটাই সেনের গায়ে পড়ে। আর সেনও তখন ঘুরিয়ে লোকটাকে বলে তুমি কি জানো আমার জামার দাম কত, তোমাকে তো জামার দাম দিতেই হবে। আর লোকটা যখন বুঝতেই পারে যে জামাটা সত্যিই অনেক দামি তখন তো লোকটা ওখান থেকে পালিয়ে যায়। তারপর ওরা দুজন একসঙ্গে খেতে বসে। মেংহুই তো এখানে এসেছিল যাতে সেই ভাঙা বোতলগুলোর দামও মেটাতে পারে। তখন তো সেন ওকে বারবার বোঝানোর চেষ্টাও করছিল যে এই দোষটা ওর নিজের ঘাড়ে নেওয়ার দরকার নেই, কিন্তু মেংহুই ওর কোনো কথা শুনতে রাজি হচ্ছিল না। সেন তো ওকে বলে তুমি নিশ্চয়ই আমাকে খুব কিপটে ভাবছো। তখন তো মেংহুই বলে যে এরকম কোনো ব্যাপার নেই, সবার নিজের নিজের কিছু সমস্যা থাকতেই পারে, আর তোমার নিশ্চয়ই জীবনে এরকম কিছু ইচ্ছে আছে যেটা তুমি যে কোনো মতেই পূরণ করতে চাও। তখনই সেনের মনে পড়ে হ্যাঁ এরকম তো একটা ব্যাপার আছে বটেই, সে তার সমস্ত টাকাই লাগিয়ে দিতে চায় যাতে সে একটা ফাউন্ডেশন তৈরি করতে পারে। তারপর তো সেন মেংহুইকে বলে দেয় তোমাকে আর ওই বোতলগুলোর দাম দিতে হবে না, কিন্তু ওকে সেনের জামা পরিষ্কারের দায়িত্বটা নিতে হবে। এদিকে মেকআপ রুমে সেই এমপ্লয়ি তো ভাঙা কসমেটিক্সগুলোর কাছে এসে বসে কান্নাকাটিই করছিল। তখনই জিয়াং এসে ওকে বলে যে তোমাকে আর এইগুলোর দাম মেটাতে হবে না। এটা শুনে ওই এমপ্লয়ি তো ভাবতে থাকে যে সেন বোধহয় তাকে পছন্দ করে, আর না হলে কেনই বা সেন তাকে ছেড়ে দিচ্ছে। আর এমপ্লয়িটা তো এই কথাটা মেংহুইকেও বলে। তখন মেংহুই শুধুমাত্রই হাসে। এদিকে উইলেই তো সেনের সঙ্গে দেখা করে, আর ওদের কথাবার্তা থেকে আমরা এটা জানতে পারি যে ওরা দুজন আগে রিলেশনশিপে ছিল, আর 3 বছর আগে ওদের ব্রেকআপও হয়ে গেছিল, তাও শুধুমাত্র সেনের বানানো একটা লিপস্টিক গিফট করার জন্য। আর সেন তো এটা ভালোভাবে বুঝতেও পেরেছে যে উইলেই এখন কেন তার সঙ্গে কথা বলতে চাইছে, কারণ উইলেই শুধুমাত্র তার কোম্পানি স্পোকার পার্সন হতে চাইছে, আর যেটা সেন একদমই চাইছে না। আর সেন তো উইলেইকে এটাও বলে যে আমার কোম্পানি যদি স্পোকার পার্সন দরকারই হয় তাহলে মেংহুইর মতো কোনো একটা মেয়েকে দরকার, কারণ মেংহুই খুব ভালো মেয়ে আর সে কোনো রকম প্লাস্টিক সার্জারিও করেনি, যেখানে উইলেই তো প্লাস্টিক সার্জারি করে করে তার পুরো মুখটাই পরিবর্তন করে ফেলেছে। সেনের এইসব কথায় উইলেই তো খুব রেগে যায়, আর সেন চলে যাওয়ার পর ও মেংহুইর কাছে যায়, আর ও মেংহুইকে তার ফাইল দেখিয়ে বলে যে আমি তো জানতে পেরেই গেছি তুমি ইন্টারভিউয়ের সময় যা কিছু বলেছিলে সবকিছুই মিথ্যে, আর এখন ও এই সমস্ত কিছুই সেনকে বলতে যাচ্ছে। তখন তো মেংহুই ওকে আটকায়, কিন্তু উইলেই তো ওর কোনো কথা শুনতেই চাইছিল না। আর তখনই মেংহুইয়ের মধ্যে সেই বুদ্ধিমতী এবং স্মার্টের চরিত্রটা চলে আসে। উইলেই তো সেনের কাছে গিয়ে এই সমস্ত কথাবার্তাই বলে ফেলে, কিন্তু তখনই ওখানে মেংহুইও পৌঁছে যায় তার সেই বুদ্ধিমতী এবং স্মার্ট চরিত্র নিয়ে। আর ওকে এইরকম রূপে দেখে সেন তো হাঁ করে থাকে। মেংহুই এসে ওদেরকে ওর একটা দ্বিতীয় অ্যাকাউন্ট দেখায়, যেখান থেকে ওরা এটা ভালো করে বুঝতে পারে যে মেংহুই কিছুদিন আগে একটা লিপস্টিকের অ্যাড দিয়েছিল, আর ওর অ্যাড দেওয়ার কিছুক্ষণের মধ্যে সেই লিপস্টিকটা আউট অফ স্টক হয়ে গেছিল। আর এই অ্যাকাউন্টটা দেখার পর ওরা তো মেংহুইকে ওদের কোম্পানিতে রিক্রুট করতে চায়, এমনকি প্রতিদিনের জন্য 3000 থেকে 6000 ইউয়ানও দিতে রাজি হয়ে যায়। আর এইসব দেখে উইলেই তো চিৎকার করতে শুরু করে, আর এটাই বলতে থাকে যে ও আমাদেরকে মিথ্যে কথা বলে কোম্পানিতে ঢুকেছিল। কিন্তু ওরা তো উইলের কোনো কথা না শুনে উইলেইকেই বাইরে নিয়ে চলে যায়। আর এরপর তো মেংহুই সেনের গালে থাকা একটা পিম্পলকে তার তৈরি করা ফাউন্ডেশন দিয়ে ঢেকে দেয়। আর ও তো সেনকে এটাও ভালোভাবে বুঝিয়ে দেয় যে উইলেই তার অতীত ছিল কিন্তু মেংহুই তার বর্তমান। আর এত সব কিছুর পর ওরা দুজন তো রাতে একসঙ্গে বাসে করেই বাড়ি ফিরছিল,
যেখানে মেংহুই সেনের সঙ্গে একটা ছবি তুলে নেয় আর সেটাকে সে আবার তার সোশ্যাল মিডিয়াতেও আপলোড করে দেয়। পরের দিন মেংহুইকে আমরা ডক্টর তাওর কাছে দেখতে পাবো, কিন্তু এখানেও মেং তার বুদ্ধিমতী এবং স্মার্ট চরিত্রেই ছিল। আর সে তো তাওকে এটাই বলছিল যে সে এখন সেনকে পছন্দ করে আর সেনও তাকে খুব পছন্দ করে। মেংহুই তো এটাও বলে যে সেনকে বাইরে থেকে দেখতে খুব ঠান্ডা মনে হয়, কিন্তু আসলে সে আমার সঙ্গে খুব ভালোই ব্যবহার করে। এইসব কিছু বলার পর মেংহুই তো ওখান থেকে চলে যায়। আর ডক্টর তাওয়ের অ্যাসিস্ট্যান্ট এসে ওকে বলে যে দিনে দিনে মেংহুইয়ের ইমাজিনারি দুনিয়াটা বেরিয়েই চলেছে, তাহলে ওরা মেংহুইকে সুস্থ করবে কিভাবে। তখন তো ডক্টর তাও তার অ্যাসিস্ট্যান্টকে বলে মেংহুই বিউটি ব্লগার হতে চায়, তো আমাদেরকে ওর স্বপ্নটা পূরণ করতেই হবে। আর ওর দ্বিতীয় স্বপ্ন হলো সেনকে পাওয়া, সেটার ব্যাপারেও আমাদেরকেই কিছু একটা করতে হবে। আর এরপর মেংহুই একটা লিপস্টিকের ভিডিও সেনের কোম্পানিতে ছাড়ে। এরপর আমরা মেংহুই এবং সেনকে মেকআপ রুমে দেখতে পাবো। আর মেংহুই তো সেনের মেকআপই করছিল। আর মেকআপ করতে করতে মেংহুই সেনের অনেকটাই ক্লোজ হয়ে যায়। আর এইসব কিছু ক্যামেরার মাধ্যমে উইলেইও দেখতে পাচ্ছিল, কিন্তু যেগুলো ও একটু সহ্যই করতে পারছিল না। উইলেইও তখন মেকআপ রুমেই চলে আসে যাতে সে সেনের অ্যাটেনশন পেতে পারে, কিন্তু মেংহুই ওর সমস্ত প্ল্যানিংকেই ফেল করে দিল। এরপর তো সেন এবং তার এমপ্লয়িরা বসে বসে মেংহুইয়ের সেই লিপস্টিকের ভিডিওটা দেখছিল। মেংহুই যেই লিপস্টিকটা নিয়ে ভিডিও বানিয়েছিল সেই লিপস্টিকটা তো কিছু সময়ের মধ্যেই আউট অফ স্টক হয়ে যায়। এগুলো শুনে সেন বলে তাহলে মেংহুইকে তোমরা আরও একটা লিপস্টিক দিয়ে দাও যাতে সে আরও একটা ভিডিও বানায়। জিয়াং এবং আরেকজন এমপ্লয়ি তো সেনের কথা মতোই মেংহুইকে লিপস্টিক দেয়। আর মেংহুই যখন জানতে পারে যে এটা সেনের কাছ থেকে আসা একটা গিফট, তখন তো সে ভিডিও বানায় এবং তাতে সে সেনকে আই লাভ ইউ বলে। জিয়াং তো এই ভিডিওটার ব্যাপারে সেনকে বলতেও চাইছিল, কিন্তু সেন তো ওর কোনো কথা না শুনেই ভিডিওটাকে আপলোড করে দিতে বলে। আর এই ভিডিওটা দেখার পর সবাই তো খুব এক্সাইটেড হয়ে পড়ে। আর কিছু সময়ের মধ্যে এই লিপস্টিকের স্টক তো খালি হয়ে যায়। শেষমেশ সেন যখন এই ভিডিওটা দেখে সে তো জিয়াং এবং বাকি এমপ্লয়িদেরকেও খুব বকে। তখন তো জিয়াং বলে আমি তো তোমাকে ফোনও করেছিলাম এটা বলার জন্য, কিন্তু তুমিই তো আমার কোনো কথা শোনোনি। পরের দিন সকালে যখন মেংহুইয়ের ঘুম ভাঙে তখন সে দ্বিতীয় চরিত্রে কনভার্ট হয়ে যায়, যেখানে সে খুব সাদা সিধে এবং দয়ালু মনের। আর সে যখন তার আপলোড করা এই ভিডিওটা দেখে সে তো নিজেই চিন্তায় পড়ে যায়। আর অফিসে যাওয়ার পরে তো সে সেনের কাছে খুবই বকা খায়। তখন তো সে সেনকে বলতেও চাইছিল তার এই সমস্যার কথাটা, মানে তার যে এই পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, কিন্তু সেন তো ওর কোনো কথাই বিশ্বাস করেনি। আর এইসব কিছু থেকে তো মেংহুইয়ের অবস্থা একদমই খারাপ হয়ে যায়, সে তো কান্নাকাটিও শুরু করে দেয়। তখন তাওই এসে মেংহুইকে সামলায়। আর তাও ওকে এটাও বলে যে তুমি এত চিন্তা করো না, আমিই কিছু একটা উপায় বের করছি। তারপর তো ও সেনের প্রোফাইল চেক করে আর সেখান থেকে জিয়াং এর প্রোফাইলও দেখে। তারপর জিয়াংকেই তার টার্গেট তৈরি করে। পরের দিন তো সে জিয়াংকে ডেকে পাঠায় আর ওকে অনেক সাইকোলজিক্যাল সমস্যার কথাও বলে। আর এগুলো শুনে জিয়াং তো খুবই ভয় পেয়ে যায়। আর ডক্টর তাওকে জিজ্ঞাসা করে যে এগুলো সে কিভাবে ঠিক করতে পারে। তখন ডক্টর তাও বলে তোমার এত চিন্তা করার দরকার নেই, আমি তোমাকে ঠিক করে দেব। আর এর জন্য তোমাকে কোনো টাকাও দিতে হবে না, কিন্তু তোমাকে আমার কথা মতো কাজ করতে হবে। আর এখানেই তো ডক্টর তাও মেংহুইয়ের ডিসঅর্ডারের ব্যাপারটা বলে দেয়। আর তারপর ওরা দুজন সেনের সঙ্গেও দেখা করে। ডক্টর তাও তো সেনকেও সমস্ত সত্যি কথাই বলে দেয়। সেন ডক্টর তাওকে কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তারপর তো সেন একা একা বসে বসেই মেংহুইয়ের ব্যাপারেই চিন্তা করছিল। আর অনেক কিছু চিন্তা করার পর সে মেংহুইয়ের সঙ্গে দেখা করতে যায়, যেখানে মেংহুই কিছু একটা পরিষ্কার করছিল। সেন তখন গিয়ে মেংহুইকে সাহায্য করতে শুরু করে দেয়। আর তখনই তো ওখানে কোম্পানির অনেক এমপ্লয়ি চলে আসে আর ওদের দুজনকে বাইরে গিয়ে কথা বলতে বলে। আর ওরা যা কাজ করছিল সেগুলো এমপ্লয়িরাই করে দেবে বলে। তারপর তো ওরা বাইরে এসে এক জায়গায় বসে, যেখানে সেন মেংহুইকে বলে তোমার ব্যাপারে সমস্ত সত্যিটাই আমি জানতে পেরেছি, আর তাইটা তোমার ভুলের শাস্তি তোমাকে দিতেও পারছি না। তখন তো মেংহুই সেনকে ধন্যবাদ জানায়। মেংহুই সেনকে এই ব্যাপারটা সিক্রেট রাখতে বলে আর এটাও বলে আমার এই পার্সোনালিটি চেঞ্জ নিয়ে তেমন কোনো সমস্যাও হয় না, কারণ আমি আমার এই চরিত্রে যা কিছু করতে পারি না আমি আমার স্মার্ট চরিত্রে সমস্ত কিছুই করে ফেলি। সেন ওকে জিজ্ঞাসা করে যে তুমি কেন মেকআপ আর্টিস্টই হতে চাও। মেংহুই বলে কারণ আমি চাই সবাইকে যাতে সুন্দর দেখায়। মেংহুই ঘুরিয়ে ওকে জিজ্ঞাসা করে তুমি কেন কসমেটিকের কোম্পানি খুলেছো। তখন সেন বলে কারণ আমি একজনকেই সুন্দর দেখতে চাই। তারপরে সেনকে আমরা অফিসে দেখতে পাবো, যেখানে বসে বসে সে তো কান্নাকাটি করছিল। আর এখানেই একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়েছে, যেখানে আমরা এটাই দেখতে পাবো যে সেনের মা যখন খুবই অসুস্থ ছিল ওর কাছে দুজন এসেছিল। তখন সেনের মা ওদেরকে বলেছিল যে আমার বাড়ির অবস্থাই খুব খারাপ, তাহলে আমি তোমাদেরকে প্লাস্টিক সার্জারি টাকা কোথা থেকে দেব। তখন ওরা দুজন তো সেনকে বলে তুমিই তোমার মাকে পুরো সত্যি কথাটা বলো। কিন্তু সেই ছোট্ট সেন ওর মাকে তো কিছু বলতেই পারেনি আর শুধুমাত্রই কান্নাকাটি করতে থাকে। আসলে ছোটবেলায় সেন তো কিছু ছেলেদেরকে ভয় দেখাতেই চাইছিল,
কিন্তু এই ভয় দেখাতে গিয়ে পাশে থাকা একটা মেয়ের গাল কেটে গিয়েছিল। এবারে আসি বর্তমান ঘটনায়, যেখানে মেংহুই তো মেকআপ রুমে কেউ ছিল না দেখে সে তার মেকআপ তুলতে শুরু করে। আর মেকআপ তোলার পর আমরা এটা দেখতে পাবো যে মেংহুইর গালেও একটা বড় দাগ আছে। আর হতেও পারে সেই ছোটবেলায় সেনের জন্য যেই মেয়েটার গাল কেটে গিয়েছিল সে হয়তো মেংহুই। আর মেংহুইর এই গালের দাগটা তো উইলেই দেখে ফেলে, আর সে তো সেনকেও বলে দেবে বলে। মেংহুইর অনেক রিকোয়েস্ট করা সত্ত্বেও উইলেই তোর কোনো কথাই শোনেনি। আর মেংহুইর তো উইলের এই কথাগুলো শুনেই আবারও কষ্ট হতে শুরু হয়। আর তারপর সে তার স্মার্ট এবং বুদ্ধিমতী চরিত্রেই ফিরে আসে। এদিকে উইলেই তো গিয়ে সেনকে সমস্ত কথাই বলে দেয়, কিন্তু সেন তো ভাবে যে উইলেই বোধ হয় মেংহুইয়ের সেই পার্সোনালিটি ডিসঅর্ডারের ব্যাপারে কথা বলছে। তাই সে তো উইলেইকেই বলে, তুমি যেগুলো বলছো সেগুলো আগে থেকেই আমি জানি, আর তোমাকে এই কথাটা সিক্রেট রাখতে হবে। তুমি যদি কথাটা সিক্রেট রাখো তাহলে আমি তোমাকে এই কম্পিটিশনে টপ 5-এ জায়গা দিয়ে দেব। আর টপ 5-এ জায়গা পাওয়াটা উইলেইয়ের কাছে তো খুব বড় ব্যাপার ছিল। উইলেই তখন কৌতূহলীভাবে সেনকে জিজ্ঞাসা করে যে তুমি কি মেংহুইকে এতটাই পছন্দ করো, মেংহুইর এই ব্যাপারটাও তুমি মেনে নিচ্ছ? কিন্তু সেন তো এতে কোনো উত্তরই দেয়নি। এরপর আমরা সেনকে দেখব যে তার এমপ্লয়ীদের সঙ্গে বসেছিল, আর ওখানে মেংহুই চলে আসে, তাও আবার তার সেই স্মার্ট চরিত্রে। আর সে তো গিয়েই শানকে জড়িয়ে ধরে আর ওকে সবার সামনে হানি বলেও ডাকে। আর যেটা দেখে সেনের সামনে বসে থাকা এমপ্লয়িগুলো তো কি করবে বুঝতেই পারলো না। তারপর তো মেংহুই সেনকে ডেজার্ট খাওয়াতে চাইলো। তখন সামনে বসে থাকা এমপ্লয়িগুলো বলে ওঠে যে আমাদের বস তো মিষ্টি জিনিস পছন্দই করে না, কিন্তু সেন তো মেংহুইয়ের হাত থেকে ডেজার্টটা খেয়েই নেয়। যেটা দেখে এমপ্লয়িগুলো তো হাঁ করে তাকিয়ে থাকে। সেন তো মেংহুইকে জিজ্ঞাসা করেই ফেলে যে তোমার কি কোনো কাজ নেই? তখন মেংহুই বলে, না আমার কোনো কাজ নেই। মেংহুইয়ের এই উত্তরটা শুনে সেন তো তার এমপ্লয়ীদের দিকে তাকায়। তখন এমপ্লয়িরা বুঝতেই পেরে যায় যে সেন কি বলতে চাইছে, আর তারা তো মেংহুইকে একটা কাজ দিয়ে দেয়। মেংহুই চলে যেতেই সেনকে তো ওর এমপ্লয়িরা বলতে শুরু করে, আমরা শুধুমাত্রই বন্ধু। আসলে কিছুক্ষণ আগেই সেনকে যখন এমপ্লয়িরা এইসব কথাবার্তাই বলছিল, তখন সেন বলেছিল যে আমরা দুজন শুধুমাত্র বন্ধু। তাই তো ওরাও সেনের সঙ্গে মজা করতেই শুরু করে দেয়। মেংহুই এবং সেন লাঞ্চের জন্য একটা রেস্টুরেন্টে যায়, যেখানে সেন তো বাথরুমে যাওয়ার নাম করে ডক্টর তাওয়ের সঙ্গে দেখা করে। আসলে ডক্টর তাও এবং সেনের অ্যাসিস্ট্যান্ট ওই রেস্টুরেন্টের এক জায়গায় লুকিয়ে বসেছিল। সেন ডক্টর তাওকে জিজ্ঞাসা করে যে এবার আমি কি করব, মেংহুই তো আমাকে তার বয়ফ্রেন্ডের মতো ট্রিট করছে। ডক্টর তাওকে বলে তোমাকে তো মেংহুইয়ের এই ইচ্ছেটা পূরণ করতেই হবে, না হলে যে ওকে ঠিক করা যাবে না। সেন তো প্রথমে এটাই না বলে, কিন্তু শেষমেশ এতে রাজি হয়েই যায়। আর তারপরে সেন লক্ষ্য করে যে একটা ওয়েটার তো মেনু কার্ড নিয়ে মেংহুইয়ের দিকে এগিয়ে যাচ্ছে। আর এটা দেখেই সেন দৌড় লাগায় আর ওয়েটারের হাত থেকে মেনু কার্ডটা নিয়ে মেনুর মধ্যে থাকা সব থেকে সস্তা খাওয়াটাই অর্ডার দেয়। আর ডক্টর তাও সেনের এই ব্যবহারটা দেখে তো খুবই কনফিউজড হয়ে যায়। আর ডক্টর তাও তখন এই ব্যাপারে জিয়াংকে জিজ্ঞাসা করে, মানে এটাই জিজ্ঞাসা করে যে সেন এত কিপটে কেন, ও তো কোম্পানির ডাইরেক্টর আর ওর কাছে তো অনেক টাকা আছে। কিন্তু এর উত্তর তো জিয়াং এর কাছেও ছিল না। সন্ধ্যার সময় আমরা সেন এবং মেংহুইকে একটা অ্যামিউজমেন্ট পার্কে দেখতে পাবো, যেখানে ডক্টর তাও এবং জিয়াংও ওদের পেছনে পেছনেই এসেছিল। আর মেংহুইর তো ফেরিস হুইলে চড়ার ইচ্ছে হয়, কিন্তু টিকিট কেনার সময়ও সেন তো কিপটেমিই দেখায়, মানে সে তো ফেরিস হুইলের একটাই টিকিট কেনে। আর এইভাবেই তো ওদের ফেরিস হুইলে চড়া আর হয়নি। তারপর তো ওরা দুজন একটা ভেন্ডিং মেশিনের পাশে আসে, আর মেংহুই তো সেনকে বলে মেশিনের ভেতরের একটা খেলনা তাকে তুলে দিতেই হবে, কিন্তু সেন তো কোনো খেলনাই নিতে পারেনি। তখন তো মেংহুই সেনকে সান্ত্বনা দেয় আর এটা বলে ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা চেষ্টা তো করেছি। এদিকে আমরা ডক্টর তাও এবং জিয়াংকে দেখব, যারা লুকিয়ে লুকিয়ে সেন এবং মেংহুইয়ের ওপর নজর রাখছিল। জিয়াং তো এটাই বলে যে এখন অনেক রাত হয়ে গেছে আর ওরা তো এখন একটা ক্যাবও পাবে না। তখনই তো জিয়াং এর কাছে সেনের কাছ থেকে একটা মেসেজ আসে। সেন তো ওকে এটাই বলেছে যে ওদের জন্য জিয়াং যেন দুটো সাইকেলের ব্যবস্থা করে দেয়। জিয়াং তো সেনের কথা মতো তাড়াহুড়ো করে দুটো সাইকেলের ব্যবস্থা করেই দেয়। আর তারপরই সে ডক্টর তাওয়ের কাছে আবার ফিরে আসে। মেংহুই তো এরপর সেনকে কিস করতেও চাইছিল, কিন্তু সেন তো দূরে সরে যায়, কারণ সেনের কাছে তো এগুলো শুধুমাত্রই অভিনয় ছিল। আর তারপরেই সেন কাজের বাহানা দেখিয়ে মেংহুইকে ওখানে একা ছেড়ে দিয়েই চলে যায়। পরের দিন সকালে মেংহুই সেনের সঙ্গে ব্রেকফাস্ট করবে বলে, কিন্তু সেন তো ওকে বলে দেয় যে আমার একটা মিটিং আছে, তাই তোমার সঙ্গে আমি ব্রেকফাস্ট করতে পারবো না। মেংহুই এই ব্যাপারটা ডক্টর তাওকে জানায় আর এটা বলে যে সেন বোধহয় আমাকে সেইভাবে পছন্দ করে না, কারণ সেন তো আমাকে সময় দিতে চাইই না। কোথায় আমি চাইছিলাম ওর সঙ্গে ব্রেকফাস্ট করব আর সন্ধ্যায় ওর সঙ্গে একসঙ্গে ফায়ারওয়ার্কস দেখব, কিন্তু সেনের কাছে তো আমার থেকেও তার কাজ এবং টাকা বেশি গুরুত্বপূর্ণ। আর জিয়াং তো এই ফায়ারওয়ার্কস দেখার ব্যাপারটা সেনকে বলে দেয়। আর এইসব কথাগুলো জিয়াং তো ডক্টর তাওয়ের কাছ থেকেই জানতে পেরেছিল। সন্ধ্যায় সেন মেংহুইকে ছাদে ডাকে আর ফায়ারওয়ার্কস দেখাবেও বলে। আর সেন তো ফায়ারওয়ার্কস দেখানোর নাম করে মেংহুইকে একটা ফুলঝুরি জ্বালিয়ে দেখায়, কারণ আমরা তো আগেই জানি যে সেন কতটা গিফটে।
আর এইটা দেখে মেংহুই তো একটু রেগে যায়, কারণ এখানেও সেন কিপটেমি করতে ছাড়েনি। সেদিন রাতে সেন যখন ঘুমানোর চেষ্টাই করছিল, তখনই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো, যেখানে ছোট্ট সেন তার মায়ের সঙ্গে ডিনার করতে বসছিল। আর ও তার মাকে বলেছিল যে তার একটা নতুন স্কুল ব্যাগ চাই। তখন সেনের মা বলেছিল যে তোমার বাবা আমাকে আর এখন চায় না, আর তার উপরে আমি অসুস্থ, তাহলে তোমাকে নতুন ব্যাগ আমি কি করে কিনে দেব। পরের দিন ছোট্ট সেন যখন স্কুলে গিয়েছিল, সেখানে ক্যান্টিনে খাওয়ার খেতে গিয়েও দেখে এখানেও বাড়িতে যা খায় সে সেই রকমই খাওয়ার। তাই ওর তো একটু মনটা শুকনো হয়ে যায়। তখন তো সেনের কাছে একটা ছোট মেয়ে গিয়ে বসে, আর সে সেনের বারণ করা সত্ত্বেও তার নিজের খাবারগুলো সেনকে দিয়ে দেয়। আর তারপরই ঘটনাটা আবার বর্তমানে ফিরে আসে। সেন তো সেই মাঝরাতেই তার ডক্টরকে ফোন করে আর এটা বলে যে এখনো আমি সেই মেয়েটার কথা মনে করছি, কারণ আমি সেই মেয়েটার কাছে ক্ষমা চাইতে যে পারিনি। তখন তো ওর ডাক্তার ওকে বলে যে তুমি এত চিন্তা করো না, তুমি খুব তাড়াতাড়ি সেই মেয়েটাকে খুঁজে পেয়ে যাবে। পরের দিন সেন যখন মেকআপ রুমে আসে, তখন মেংহুইকে দেখতে পায়, কিন্তু ওরা দুজন তো দুজনের সঙ্গে কোনো রকম কথাই বললো না, মানে একে অপরকে এড়িয়ে চলার চেষ্টা করলো। আর সেটা শুধু মেকআপ রুমে নয়, যেখানেই ওদের দেখা হচ্ছিল। তারপর সেন যখন তার ডক্টর বন্ধু এবং জিয়াং এর সঙ্গে বাড়ি ফিরছিল, তখন তো ওর ডক্টর ওকে বলে ওই মেয়েটার মধ্যে স্পেশাল কিছু তো একটা আছে, কারণ তুমি ওই মেয়েটাকে নিয়ে বেশি চিন্তা করছো। পরের দিন সকালে যখন সেনের ঘুম ভাঙে, তখন সে একটা খবর দেখে, যেখানে তো এটাই ছিল যে মেংহুইকে কিছু রিপোর্টার ওর এবং সেনের রিলেশনশিপের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, কিন্তু মেংহুই তো কোনো উত্তর দিতেই পারেনি। আর তারপর তো রিপোর্টারগুলো সেই ফাউন্ডেশনের ব্যাপারেও জিজ্ঞাসা করে যে এটা দাগ ঢাকতে পারবে। তখন তো মেংহুই বলেই দেয় যে এরকম কোনো ফাউন্ডেশন কোনোদিন তৈরি হয়নি আর হবেও না। আর এই খবরটা দেখে সেনের তো রাগ হয়, আর অফিসে পৌঁছেও সে মেংহুইকে অনেক কিছুই বলে, আর এটা বলে যে কোনো উপায়ে সেই ফাউন্ডেশনটা তৈরি করেই ছাড়বে। আর তারপর তো সেন এটাও বলে ফেলে যে তোমার কিছু সমস্যা ছিল, তাই আমি তোমাকে সাহায্য করব ভেবেছিলাম, কিন্তু সত্যি কথা বলতে তোমার এই ব্যবহারগুলো আমি আর সহ্য করতেই পারছি না, তাই এরপর থেকে আমাদের মধ্যে আর কিছু থাকবে না, মানে আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। সেন যখন সেদিন কম্পিটিশনের জায়গায় যায়, তখনই তো উইলেই ওর সঙ্গে দেখা করতে আসে, আর সেন লক্ষ্য করে উইলেইয়ের হাতে থাকা দাগটা তো এখন আর নেই। আর উইলেইকে জিজ্ঞাসা করায় ও বলে দেয় যে মেংহুই তার একটা ফাউন্ডেশন দিয়েই আমার দাগটা ঢেকে ফেলেছে। যেটা শুনেই তো সেন মেংহুইর কাছে দৌড়ায় আর ওকে ডার্লিং বলে জড়িয়েও ধরে। আর সেনের এইরকম করার একমাত্র কারণ এটাই ছিল যে মেংহুইর কাছেই সেই ফাউন্ডেশন তৈরির ফর্মুলা আছে। আর এই ব্যাপারটা তো সে জিয়াং এবং তার ডক্টরকেও জানায়। আর এখন তো সেনের একটাই লক্ষ্য যে মেংহুইকে তাড়াতাড়ি ঠিক করে তার কাছ থেকে সেই ফর্মুলাটা নিতে হবে। তাই পরের দিন অফিসে গিয়ে সেন তো জিয়াংকে বলে তার জন্য একটা দামি হোটেল বুক করতে, আর তার উপরে ডক্টর তাওয়ের কাছ থেকেও এটা জেনে নিতে যে মেংহুইর কি কি পছন্দ। আর তারপরে তো সেন মেংহুইকে রেস্টুরেন্টে নিয়ে যায় আর ওর পছন্দ মতো খাওয়ার এবং ওকে অনেক গিফটও দেয়। আর তারপরে তো মেংহুই ফায়ার ওয়ার্কসও দেখতে পায়, যেটা দেখে মেংহুই তো খুব খুশি হয়, কারণ সে তো এটাই ভাবছিল যে সেন বোধহয় তার জন্য এসব কিছু অ্যারেঞ্জ করেছে। কিন্তু তারপর সেই ফায়ার ওয়ার্কসের মধ্যে অন্য দুজনেরই নাম দেখা যায়, যেটা দেখেই মেংহুই বুঝতে পেরে যায় যে এই ফায়ার ওয়ার্কসটা সেন তার জন্য করেনি। তাই তো ও রেগে গিয়ে সেনকে বলে যে এখন আমি বাড়ি যেতে চাই। আর তারপর তো মেংহুই এটাও বলে বসে যে আজকে আমরা একসঙ্গে থাকলে কেমন হয়, এই দামি হোটেলে না হলেও একটা ছোটখাটো হোটেলেও হলেও হবে। কিন্তু সেন তো এদের না বলে দেয়। তখন তো মেংহুই ভালোভাবে বুঝতেই পেরে যায় যে এইসব কিছু অ্যারেঞ্জমেন্ট জিয়াংই করেছে, আর সে এটাও ভালোভাবে বুঝতে পারে সেন তাকে একটুও পছন্দই করে না। এগুলো শুনে ডক্টর তাও তো মেংহুইকে সান্ত্বনা দেয়। আর এদিকে ডক্টর সুইও সেনকে বলে তোমার তো মেংহুইর সঙ্গে সত্যিকারের রিলেশনশিপে থাকা উচিত। পরের দিন উইলেই ভাবে যে সে মেংহুইকে আজকে একটু মজা দেখাবে, তাই তো মেকআপ রুমে যখন কেউ ছিল না, সে ওর চেয়ারে আঠা লাগিয়ে দেয়। আর মেংহুই না জেনেই ওখানে বসে পড়ে, আর তারপর কিছুতেই সে উঠতে পারছিল না। আর এদিকে উইলেই যখন আনন্দের সঙ্গে মেকআপ রুম থেকে চলেই যাচ্ছিল, তখন তো চলতে গিয়ে ওর পা ক্যামেরা স্ট্যান্ডে লেগে যায়, আর ক্যামেরাটা ওর দিকে পড়তেই যাচ্ছিল, যেটা দেখে মেংহুই কোনো রকম করে উঠে আসে উইলেইকে সাহায্য করার জন্য। আর ততক্ষণে ওখানে সেন এবং বাকি এমপ্লয়িরাও চলে আসে। সেন যখন দেখে মেংহুইর হাতে ক্যামেরা স্ট্যান্ড, তখন তো ও ভাবে যে উইলের সঙ্গে এই কাজটা বোধহয় মেংহুই করেছে। তাই তো ও ব্যাপারটা না জেনেই মেংহুইকে অনেক কথা শুনিয়ে দেয়। এরপর সেন উইলের সঙ্গে দেখা করার জন্য হসপিটালে আসে, যেখানে সেন তো উইলেইকে জিজ্ঞাসাও করে যে তোমার সঙ্গে এই কাজটা মেংহুই করেছে তো। তখন তো উইলেই না বলে দেয়, আর এটা বলে যে আমার এই ঘটনার সঙ্গে মেংহুইর কোনোভাবেই যোগ নেই। আর এটা শুনে সেনের তো বেশ খারাপ লাগে। তারপর সে ডক্টর সুইকে বলে যে সে না জেনে বুঝেই মেংকে অনেক কথা শুনিয়ে দিয়েছে। ওর সব কথা শুনে ডক্টর সুই ওকে বলে যে তুমি বরং মেংহুইর সঙ্গে গিয়ে কথা বলো। আর সেন তাই করে, সে মেংহুইর সঙ্গে দেখা করে এবং ওর কাছে ক্ষমাও চায়। কিন্তু মেংহুই তো ওকে বলে যে আমাদের এবার সত্যিই ব্রেকআপ করে নেওয়া উচিত,
কারণ মেংহুইর তো সেনের একটু আগে করা ব্যবহারটাই খুব খারাপ লেগেছিল। আর তার উপরে সে সেনকে এটাও বলে যে তুমি আমার কাছ থেকে অনেক কিছুই লুকিয়ে রাখো, আর তার থেকেও বড় ব্যাপার তুমি আমাকে একটুও বিশ্বাস করো না। আর এখানে তো সেনের কিছু বলারই ছিল না, তাই সে তো ব্রেকআপ করতে রাজি হয়ে যায়। তারপর সেন বাড়ি ফিরে আসে আর ঘটনাটা আবারও ফ্ল্যাশব্যাকে যায়, যেখানে ছোট্ট সেনের কাছে ছোট মেংহুই সবসময়ই থাকতো। আর এমনকি মেংহুই তো তার পুরনো একটা ব্যাগ সেনকে দিয়েও দিয়েছিল, কারণ সেই ছোট্ট মেংহুই সেনকে সাহায্য করতে চাইছিল। আর এইসব কথা ভেবে ভেবে সেন তো আরো বেশি কান্নাকাটি করতে থাকে। পরের দিন কম্পিটিশনে উইলের জায়গায় মেংহুইকেই শোতে আসতে হয়। আর তারপর যখন মেংহুই তার মেকআপ রিমুভ করে, তখনই তো তার গালে সেই দাগটা দেখা যায়। আর এই দাগটা দেখে তো সেনও অবাক হয়ে যায়। এদিকে ম্যানেজার সু এই শো এর ডাইরেক্টরকে বলে সব ক্যামেরার জন্য মেংহুইয়ের দিকে ফোকাস থাকে। কথাগুলো সেনও শুনতে পাচ্ছিল, তাই সেন তো তখনই স্টেজে দৌড়ে যায় আর মেংহুইকে জড়িয়েও ধরে আর এই লাইভ শো বন্ধ করে দিতে বলে। তখন তো ডাইরেক্টর সুকে জিজ্ঞাসা করে এই শো বন্ধ করার ফাইনটা কে দেবে। তখন তো সেন বলে যে এর সমস্ত ফাইনই আমি দিয়ে দেব। আর এটা বলার সঙ্গে সঙ্গে এই কম্পিটিশনের জায়গাটা পুরোটা অন্ধকার হয়ে যায়। সেন তারপর মেংহুইকে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পর ডক্টর সুই সেনের সঙ্গে দেখা করতে আসে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি একদম শিওর তো যে ছোটবেলা সেই মেয়েটাই মেংহুই। তখন সেন তো হ্যাঁ বলে। আর ওদের কথাবার্তা থেকে আমরা এটাও জানতে পারি যে শুধুমাত্রই মেঘের মুখের এই দাগটা ঢাকার জন্যই সেন কসমেটিক কোম্পানিতে জয়েন করেছে। ডক্টর সুই ওকে জিজ্ঞাসা করে তাহলে তুমি এখন কি করবে ভাবছো। তখন তো সেন বলে যে মেংহুই আমাকে পছন্দ করে, তাই আমি সত্যিকারের ওর বয়ফ্রেন্ড হতে চাই আর ওর সমস্ত ইচ্ছেই পূরণ করে ওকে খুশিও রাখতে চাই। পরের দিন সকালে যখন মেংহুইর ঘুম ভাঙে, তখন দেখে যে বিছানার চারিপাশে তো ওর ফেভারিট সব জিনিসপত্রই রাখা ছিল, যেটা দেখে মেংহুই তো খুব খুশি হয়। আর বিছানা থেকে নামতে গিয়েই দেখে যে সেন তো বিছানার পাশেই নিচে ঘুমিয়ে আছে। তখন তো মেংহুই চুপি চুপি ওখান থেকে চলে যাবে ভাবে, কিন্তু সেনের ঘুম ভেঙে যায়। আর সেন তো ওকে বলে যে এবার আমি সত্যিকারেরই তোমার বয়ফ্রেন্ড হতে চাই, কিন্তু মেংহুই এতে বারণ করে আর এটা বলে মার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, তাই তো আমার অন্য একটা চরিত্র তোমাকে পছন্দ করে, কিন্তু আসলে ব্যাপারটা ওইরকম নয়। তারপর মেংহুই বাড়ি চলে যায় আর ডক্টর তাও এর সঙ্গে কথা বলে। ডক্টর তাওকেও জিজ্ঞাসা করে আমি আমার স্মার্ট চরিত্রে কি কি করেছিলাম। তখন ডক্টর তাও ওকে বলে যে তেমন কিছুই করনি, শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কিছু আপলোড করেছো। এই পোস্টগুলো দেখার পর মেংহুই তো ওগুলো ডিলিটও করে দেয়। আর এদিকে সেন ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে আর ডক্টর সুইকে রিকোয়েস্ট করে যাতে সে মেংহুইয়ের মুখের দাগটাকে ঠিক করার জন্য কিছু একটা করে। পরে ডক্টর সুই যখন মেংহুইয়ের মুখের দাগটা চেক আপ করে, তখন সে বুঝতে পারে যে মেংহুইয়ের মুখের দাগটা অনেকটাই বড় আর যেটা ঠিক করতে অনেকটা সমস্যাও হতে পারে। আর এই ব্যাপারগুলো ডক্টর সুই তো সেনকে ফোন করেও জানিয়ে দেয় আর এটাই বলে যে একমাত্র ডক্টর স্মিথই পারে মেংহুইয়ের মুখের এই দাগটাকে ঠিক করতে। আর এটা শুনে সেন বলে ঠিক আছে, ডক্টর স্মিথকে রাজি করাতে যদি আমার সমস্ত টাকাও খরচ হয়ে যায় তাও আমি করতে রাজি। পরের দিন মেংহুই অফিসে পৌঁছে সমস্ত এমপ্লয়ির কাছে ক্ষমা চাইতে শুরু করে আর ও রিজাইনও করে দেবে বলে, কিন্তু এমপ্লয়িরা ওকে আটকাতে থাকে। আর তখনই সেনও ওকে অনেক গিফটও পাঠায়। আর এগুলো দেখে মেংহুই তো খুব রেগে যায়, কারণ সে তো এটাই ভাবে যে সেন বোধহয় তার কাছ থেকে সেই ফাউন্ডেশনের ফর্মুলাটা নেওয়ার জন্যই এরকম ব্যবহার করছে। আর তাই তো সে সেনের অফিসে গিয়ে ওর সঙ্গে দেখা করে আর সেনকে বলে যে আমার কাছে সত্যিই ফাউন্ডেশন তৈরির কোনো ফর্মুলাই নেই, আমি তো আমার মুখের দাগটা ঢাকানোর জন্যই 8 রকম ফাউন্ডেশন মিশিয়ে এরকম একটা ফাউন্ডেশন তৈরি করেছি। যেটা শুনে সেন ওকে বলে যে ফাউন্ডেশনের ফর্মুলা থাক আর নাই থাক, আমি সত্যিই এবার তোমার বয়ফ্রেন্ড হতে চাই। তখন মেংহুই বলে তুমি এবার মিথ্যে কথা বলাটা বন্ধ করো, কারণ সত্যিই আমার কাছে ফর্মুলা নেই। আর এদিকে সেনও ওকে প্রচুর বোঝানোর চেষ্টাই করে। শেষমেশ মেংহুই যখন কিছুই বুঝতে চাইলো না, সেন ওকে বলল যে চলো আমরা তাহলে এমনি বন্ধু হয়ে যাই। আর এতে মেংহুইর বারণ করার মতো কোনো কারণ তো ছিল না, তাই ও রাজি হয়ে যায়। আর তারপর থেকেই তো কোনো এমপ্লয়ি যদি সেনের নাম বলতো, তখন তো মেংহুই ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করতো, মানে অ্যাকচুয়ালি সে সেনকে এড়িয়ে চলার চেষ্টা করতো, কিন্তু সে কিছুতেই সেনকে এড়াতে পারতো না। পরের দিন তো মেংহুই সেনের বাড়িতেই হাজির হয়ে যায়, কারণ সে সেনের জন্য আজকে কিছু গিফট কিনে এনেছিল। সেন মেংহুইকে দেখা মাত্রই সে তার জামা কাপড় পরিবর্তন করতে চলে যায়। ফিরে এসে সেন মেংহুইকে চা বানিয়ে খাওয়াবে বলে, আর এতে মেংহুইও হ্যাঁ বলে দেয়। তারপর তো সেন চা তৈরি করতে চলে যায়। তখন তো মেংহুই সেনের বাড়ির চারিদিকটা ঘুরে দেখতে শুরু করে। তারপর এক জায়গায় গিয়ে দেখে একটা পর্দা টাঙানো আছে। যেই পর্দাটা সরাতেই ও দেখতে পায় সেখানে অনেক ডোনেশনের সার্টিফিকেট টাঙানো আছে। আর এগুলো দেখেই তো মেংহুই ভালো করে বুঝতে পেরে যায় যে সেন এত কিপটেমি করে বটে, কিন্তু সেই টাকাগুলো অনাথ আশ্রমেই দান করে দেয়। আর তারপর তো ও সেনের সঙ্গে একসঙ্গে চাও খায়। আর তারপর সেনকে বলে যে তোমাকে জানতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। পরের দিন মেকআপ রুমে সেনের অফিসের এমপ্লয়িরা যখন সেনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল,
সেগুলো শুনতে পেয়ে মেংহুই তো সেনের হয়ে কথা বলে। মেংহুই সেনকে এসএমএস করে জিজ্ঞাসা করে যে সে আজকে রাতে ফ্রি আছে নাকি, তাহলে একসঙ্গে ডিনার করবে। তখন তো সেন হ্যাঁ বলেই দেয়। কিন্তু মিটিং রুমে ডাইরেক্টর শু এবং বাকি ডাইরেক্টররা সেনকে আজকে মিটিং ছেড়ে যেতে বারণ করলো। তাই তো সেনকে বাধ্য হয়ে মেংহুইকে ফোন করে বলতে হয় যে সে আজকে ডিনারে যেতে পারবে না। কিন্তু মেংহুই এই ব্যাপারটাই কিছুই মনে করেনি। পরের দিন ডক্টর সুই সেনের সঙ্গে দেখা করতে আসে আর ওকে একটা খুশির খবর দেয়। আর সেটা হলো যে ডক্টর স্মিথের অ্যাপয়েন্টমেন্ট ওরা পেয়ে গেছে। তো সেন যেন এই ব্যাপারটা মেংহুইকে জানিয়ে দেয়। সেদিন একজন মহিলা সেনের কোম্পানিতে কিছু প্রোডাক্ট কেনার জন্য আসে, কিন্তু প্রোডাক্টের এত দাম দেখে সে তো প্রোডাক্টগুলোর ব্যাপারেই খারাপ খারাপ কথা বলতে শুরু করে। তখন মেংহুই ওখানে ছিল আর সে বলে যে আমি এই প্রোডাক্টগুলো ইউজ করেছি, তো এই প্রোডাক্টগুলো অবশ্যই ভালো। তখন তো ওই মহিলাটি এই প্রোডাক্টের স্যাম্পল চায়, কিন্তু ওরা যখন স্যাম্পল দেবে না বলে, তখন তো মহিলাটি মেংহুইকে আরও খারাপ কথা শোনাতে থাকে আর এটাও বলে যে তোমার কাছে এত টাকা এলো কিভাবে যে তুমি এই প্রোডাক্টটা ইউজ করেছো। আর তখনই ওখানে সেন চলে আসে আর এটা বলে যে কে বলেছে এই প্রোডাক্টের স্যাম্পল নেই, প্রোডাক্টের স্যাম্পল আছে, আর সেটা শুধুমাত্র একজনের জন্যই। মানে বুঝতেই পেরেছো যে সেন মেংহুইর কথাই বলছে। তখন দোকানের একজন এমপ্লয়িও এটাই বলে যে সেন আমাদের কোম্পানির সিইও, আর ও যখন বলেছে যে এই প্রোডাক্টের স্যাম্পল আছে তার মানে স্যাম্পল আছে। তারপর সেন মেংহুইকে একটা দামি রেস্টুরেন্টে ডিনারের জন্য নিয়ে যায়, যেখানে মেংহুই বেছে বেছে একটা সস্তা খাবারই অর্ডার দেয়। কিন্তু সেন ওয়েটারকে বলে রেস্টুরেন্টের সব থেকে দামি খাবারটাই আবার অর্ডার দেয়। সেদিনই ওই রেস্টুরেন্টে 10 বছর পূর্তির একটা অ্যানিভার্সারি ছিল, তো সেখানে লাকি ড্রয়েরও ব্যবস্থা ছিল। আর যেই লাকি ড্রটা মেংহুই জিতে নিয়েছিল, আর গিফট হিসেবে মেংহুই ডক্টর স্মিথের সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের সেই কার্ডটা পেয়ে যায়। আসলে এই সব কিছুই ছিল সেনের অ্যারেঞ্জ করা। সেন এটা ভালোভাবেই জানতো যে মেংহুইকে যদি এমনি বলা হয় এই অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারটা, তাহলে মেংহুই যেতে রাজি হবে না। তাই তো সেন এইভাবেই ব্যবস্থা করেছিল সবকিছু। এরপর সেন মেংহুইকে জিজ্ঞাসা করে যে তুমি এই অ্যাপয়েন্টমেন্টে যাবে তো? তখন তো মেং খুব আনন্দের সঙ্গেই বলে হ্যাঁ অবশ্যই যাব, আমি তো খুব লাকি যে আমি ডক্টর স্মিথের অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি। সেন ওকে এরপর জিজ্ঞাসা করে যে এই ডাক্তার জন্য তোমাকে নিশ্চয়ই অনেক কষ্ট পেতে হয়েছে। তখন তো মেংহুই বলে যে ওগুলো আমার অভ্যেস হয়ে গেছে। পরের দিন তো মেংহুই অফিস থেকে ছুটি নিয়ে নেয়, আর ছুটি নেওয়ার সময় অফিসে উইলের ব্যাপারেও জিজ্ঞাসা করে। তখন তো সবাই বলে উইলের নাকের অবস্থাটা একদমই ভালো নয়। এদিকে আমরা সেন এবং ডক্টর সুইকে দেখবো যারা অপারেশনের রুমে ছিল, মানে মেংহুইর অপারেশনের জন্য সমস্ত কিছুই রেডি। তারপর তো অপারেশন হয়েও যায়। এরপর যখন ডক্টর সুই মেংহুই কেমন আছে সেটা দেখার জন্য আসে, দেখে যে মেংহুই জায়গায় উইলেই বসে আছে। তো ও খুব অবাক হয়েই ওকে জিজ্ঞাসা করে যে ডক্টর স্মিথ কি তোমার অপারেশন করেছিল? তখন তো উইলেই হ্যাঁ বলে। ডক্টর সুই এই পুরো ব্যাপারটাই সেনকে ফোন করে জানিয়ে দেয়, যেটা শুনে সেন তো বেশ অবাক হয়। তারপর তো সেন মেংহুইকে প্রচুর ফোন করে, কিন্তু মেংহুইর ফোনটা তখন ধরছিল না। এরপর তো মেংহুইর বাড়ি পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু মেংহুই সেখানেও ছিল না। কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসার সময়ও মেংহুইকে দেখতে পায়। তারপর ওরা দুজন যখন বাসে করেই যাচ্ছিল, তখন হঠাৎ করেই মেংহুইর মুখে ঢাকা দেওয়া ওড়নাটা সরে যায় আর সবাই ওর মুখের দাগটা দেখতে পায়। তখন তো সবাই এই দাগটার ব্যাপারে বিভিন্ন রকমের কথা বলতে থাকে, আর যেগুলো সেনের বেশ খারাপ লাগে। তাই তো সেন জিয়াংকে তার গাড়িটা আনতে বলে, আর তারপর তো সেন এবং মেংহুই গাড়িতে করে যাওয়া শুরু করে। আর এখানেই আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো, যেখানে ছোট্ট মেংহুইর একবার চিকেন পক্স হয়ে গেছিল, আর সব বাচ্চারা ওর থেকে দূরে পালিয়ে যাচ্ছিল, কিন্তু একমাত্র সেনই ছিল যে ওর কাছে এসে বসেছিল। তারপর সেন ওকে জিজ্ঞাসা করে যে তুমি এত দূরে এখানে এসে কেন বসেছো? তখন মেংহুই বলেছিল যে যখনই আমার মন খারাপ হয়ে যায় তখনই আমি এই জায়গাতেই আসি। তারপর ঘটনাটা আবারও বর্তমানে চলে আসে, আর ওরা দুজন ঠিক ওই জায়গাতেই বসেছিল যেখানে ওরা ছোটবেলায়ও বসতো। মেংহুই সেনকে বলে যে আমি জানি তুমি আমাকে খুব পছন্দ করো, আর আমিও তো এটাই ভেবেছিলাম যে আমার মুখের দাগটা যখন ঠিক হয়ে যাবে তখন আমিও তোমাকে আমার মনের কথাটা বলে দেব। কিন্তু এখন আমি ভেবে দেখলাম যে আমি কেমন দেখতে তার সঙ্গে ভালোবাসার কোনো সম্পর্কই নেই। কথাগুলো শুনতে শুনতে সেনের চোখে তো জল চলে আসে, আর ও মেংহুইকে বলে যে চলো আমরা এক হয়ে যাই। তারপর ওরা দুজন দুজনকেই জড়িয়ে ধরে। এদিকে জিয়াং গিয়েছিল তার বন্ধুদের সঙ্গে দেখা করতে, কিন্তু সেখানে ওর বন্ধুরা তো ওর ব্যাপারে মজা করতেই শুরু করে, আর ওকে তো অনেক কথাই শোনায়, আর এটাও বলে যে তুমি এমন একটা বসের আন্ডারে কাজ করো যে সে খুবই কিপটে, আর তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? এগুলো শুনে জিয়াং তো কিছু উত্তর দিতেই পারলো না। কিন্তু তখনই ওখানে ডক্টর তাও চলে আসে, আর সে এসে সবাইকে বলে যে জিয়াং এর গার্লফ্রেন্ড আমি, যেটা শুনে সবাই তো খুব অবাক হয়ে যায়। এরপর আমরা দেখবো যে ওদের কোম্পানিতে যে কম্পিটিশনটা হচ্ছিল, উইলেই তার অপারেশন হওয়ার পর সেই কম্পিটিশনে আবার যোগ দিয়েছে, আর সে তো আজকে কম্পিটিশন জিতেও যায়। আর এই কম্পিটিশন জেতার জন্য তাকে একটা স্পিচও দিতে হয়, আর তার স্পিচে সে তার পুরো ক্রেডিটটাই মেংহুইকে দিয়ে দেয়। তারপর তো মেংহুই মেকআপ রুমে গিয়ে সবার সামনেই তার মুকুটটা খুলে মেংহুইকে পরিয়ে দেয়, আর মেংহুইকে এটাও বলে যে চলো এবার থেকে আমরা বন্ধু হয়ে যাই।
আর তখনই ওখানে সেন চলে আসে আর সে উইলেইকে জিজ্ঞাসা করে যে তুমি মেংহুইয়ের সঙ্গে কি করছো। তখন উইলেই বলে যে আমি আর মেংহুই এখন বন্ধু হয়ে গেছি আর আমরা এখন ডিনার করতে যাব। যেটা শুনে সেন বলে তার কোনো দরকার নেই, তুমি পারলে মেংহুইর থেকে দূরেই থাকো। আর তারপর তো ওরা দুজন মিলেই মেংহুইকে নিয়ে খুব টানাটানি করে আর শেষমেশ মেংহুই উইলের সঙ্গেই ডিনারে যেতে রাজি হয়ে যায়। পরের দিন ডাইরেক্টর শু সেন এবং জিয়াংয়ের সঙ্গে মিটিং এর ব্যাপারে আলোচনা করছিল, কিন্তু সেন তো তার নিজের দুনিয়াতেই ব্যস্ত ছিল। মানে সে শনিবারে মেংহুইর সঙ্গে ডেটে যেতে চায়, যেটা ডাইরেক্টর শু দেখে ফেলে। সে সেনকে বলে তুমি কিছুতেই শনিবারে যেতে পারো না, কারণ তোমার মিটিং আছে, তোমাকে তো মিটিংয়ে যেতেই হবে। এটা বলেই তো ডাইরেক্টর শু ওখান থেকে চলে যায়। তারপর তো সেনের মাথায় একটা বুদ্ধি চলে আসে আর সে জিয়াংকে বলে আমি তো মেংহুইকেও আমার সঙ্গে মিটিংয়ে নিয়ে যেতে পারি। পরের দিন সেন তার এমপ্লয়ীদের সঙ্গে একটা রেস্টুরেন্টে মিটিংয়ের জন্য যায়, যেখানে মেংহুইও আসে। আর এবার আসে খাওয়ার অর্ডার দেওয়ার পালা। কিন্তু সবাই ভালো করে জানতো যে সেন কতটা কিপটে, তাই তো কেউ ভয়ে কিছু অর্ডার করতেই পারছিল না। কিন্তু সেন ওদেরকে বলে যে তোমরা যা খুশি অর্ডার দিতে পারো, কারণ আজকের বিলটা আমিই দিয়ে দেবো। মিটিংয়ের পর সেন তো মেংহুইকে বাড়িও ছাড়তে যায়। গাড়ি থেকে নামার আগে সেন তো মেংহুইকে কিসও করে। সেন তো তারপরে মেংহুইর সঙ্গে ওর বাড়িতে যায়, কিন্তু সেখান থেকে ও জানতে পারে যে যেই ছোট মেয়েটাকে সে খুঁজছে সেটা মেংহুই নয়। আর তাই তো তাড়াহুড়ো করেই মেংহুইর বাড়ি থেকে সে বেরিয়ে আসে। তারপর তো সেন সোজা ডক্টর সুইয়ের সঙ্গে গিয়ে দেখা করে আর ওকে সমস্ত ব্যাপারই বলে দেয়। তখন ডক্টর সুই ওকে জিজ্ঞাসা করে যে তুমি কি মেংহুইকে পছন্দ করো। তো সেন বলে আমিও ঠিক জানি না, তাই তো আমি বুঝতেও পারছি না যে আমি কি করব। মেংহুই খুব ভালো মেয়ে, কিন্তু ছোটবেলার সেই মেয়েটা যদি কোনোদিন হাজির হয় আমার সামনে তখন কি হবে। পরের দিন অফিসেও সেন তো যথাসাধ্যই চেষ্টা করে যাতে মেংহুইকে সে এড়িয়ে চলতে পারে। অফিস থেকে বেরোনোর সময় ওর তো ডাইরেক্টর সুয়ের সঙ্গে দেখা হয় আর সু ওকে বলে যে কালকে একটা ককটেল পার্টি আছে, সেখানে তোমাকেও আসতে হবে, আর তুমি পারলে কিছু ফর্মাল ড্রেস পরেই এসো। সেদিন রাতে তো মেংহুই সেনকে এসএমএসও করে, কিন্তু এসএমএসগুলো দেখার পরেও সেন তো কিছু রিপ্লাই করেনি। তখন মেংহুই ভাবে যে সেন বোধহয় ব্যস্ত আছে, আর পরের দিনের পার্টির জন্য সে সেনকে সবুজ কালারের ড্রেস পরে আসতে বলে। পরের দিনের পার্টিতে মেংহুই তো খুব সুন্দর একটা গাউন পরে হাজির হয়ে যায়, মানে যেমনটা ডাইরেক্টর শু ওকে বলেছিল। কিন্তু ডাইরেক্টর শু তো ওকে ইচ্ছে করে এরকমটা বলেছিল যাতে সবার সামনে ওর মজা করতে পারে। মেংহুইকে দেখা মাত্রই সেন তো জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো। তখন মেংহুই বলে তুমিই তো আমাকে পার্টিতে আসতে বলেছিলে। পাশ থেকে যখন কেউ সেনকে জিজ্ঞাসা করে যে মেয়েটাকে, তখন তো ডাইরেক্টর শু সেনের হয়ে এটা বলে যে মেংহুই সেনের গার্লফ্রেন্ড। আর এইসব কথাবার্তা শুনে শুনে মেংহুইর তো প্যানিক অ্যাটাক চলে আসে, কিন্তু সে কোনো রকম করেই নিজেকে সামলায় আর এটাই বলতে থাকে আমার অদ্ভুত আচরণের জন্য সেনকে কিছুতেই ছোট হতে দেওয়া যাবে না। তারপর তো মেংহুই বাইরে আসে আর পার্টিতে আসা সমস্ত লোকের সঙ্গেও খুব ভালোভাবেই কথা বলে। আর তারপরেই সেন আসে সবুজ রঙের একটা জামা পরে আর ওদেরকে একসঙ্গে একটা সুন্দর কাপলই দেখাচ্ছিল। তারপর তো সেন মেংহুইকে বলে যে আমার কাজের জায়গায় তুমি আমাকে না বলে আর কখনোই আসবে না। মেংহুই বলে ঠিক আছে, আর এটা বলেই ও বাই বলেই ওখান থেকে চলে যায়। বাড়ি গিয়ে মেংহুই এই সমস্ত কথাবার্তাই ডক্টর তাওকে জানিয়ে দেয় আর এটাও বলে যে ডাইরেক্টর শু আমার সঙ্গে এরকম কেন করলো, আর সেনই বা আমার সঙ্গে এরকম ব্যবহার কেন করছে। আর ওখানে বসে থাকা উইলেইও ওদের সাথ দেয় আর এটা বলে যে আমাদের তিনজনের মিলে তো ডাইরেক্টর শুয়ের ওপর বদলা নেওয়া উচিত। আর তাই তো মেংহুই ডাইরেক্টর শুয়ের সঙ্গে দেখা করে। ডাইরেক্টর শু তো এসে মেংহুইকে অনেক কথাই শোনায় আর এটাও বলে যে সে এবং সেন একদম পারফেক্ট ম্যাচ। এইগুলো বলেই তো ডাইরেক্টর শু যাওয়া শুরু করে, কিন্তু উইলেই ওর সামনে চলে আসে আর উইলেই ডাইরেক্টর শুকে বলে তুমি যদি এতটাই পারফেক্ট তাহলে সেনের কোম্পানি কেন লসে চলছে। আসলে সত্যিটা হলো তুমি কোনো কাজই ঠিক করে করতে পারো না, আর তার উপরে তুমি মেংহুইয়ের ওপরেও জেলাস। আর ডাইরেক্টর শু তো উইলের এই ব্যবহারটা সহ্য করতেই পারেনি, তাই সে সমস্ত ব্যাপারটাই সেনকে জানায়। আর সেনও খুব রেগে গিয়ে মেংহুইকে মেসেজ করে আর এটা বলে যে চলো এবার ব্রেকআপ করে নি। আর এই ব্রেকআপ শব্দটা দেখেই তো মেংহুইয়ের মাথা আবার খারাপ হয়ে যায়, মানে ওর তো আবার অ্যাটাক শুরু হয়ে যায় আর সে সাদাসিধে মেংহুই থেকে আবার স্মার্ট চরিত্রে পরিণত হয়ে যায়। আর এই চরিত্রে আসার পর সে তো প্রথমে একটাই কথা বলে যে আমাকে কোম্পানির জন্য কিছু একটা কাজ করতে হবে, তো ঠিক আছে আমিও করে দেখাবো। পরের দিন মেংহুই অফিসে গিয়ে সবাইকে বলে যে আমি এই অফিসের বস। সেন যখন অফিসে আসে আর মেংহুইয়ের এই রূপ দেখে তখন ও ভালোভাবেই বুঝতে পেরে যায় যে মেংহুই আবারও স্মার্ট চরিত্রে পরিণত হয়েছে, কারণ সেন অফিসে আসা মাত্র মেংহুই ওকে অনেক কথা শোনায় আর এটা বলে তুমি অফিসে দেরি করে এসছো। তারপর তো সেন তার সমস্ত এমপ্লয়ীদেরকে বলে আমাদের কোম্পানির আরেকজন বস মেংহুই। আর তারপর তো সেন মেংহুই এবং জিয়াং ওরা সবাই মিলে ডক্টর তাওয়ের কাছে যায়, যেখানে মেংহুই ডক্টর তাওকে বলে যে আজকে সেন পেশেন্ট, কারণ সেন তো কারোর মনের কথা বুঝতেও পারে না আর ঠিক করে কাজও করে না। তারপর ডক্টর তাও মেংহুইকে বাইরে পাঠিয়ে দেয় যাতে সেনের সঙ্গে সে একলা কথা বলতে পারে।
ডক্টর তাও সেনকে জিজ্ঞাসা করে যে এবার তুমি কি করবে ভাবছো। তখন সেন বলে আমার ব্রেকআপ করার এসএমএস দেখেই যখন মেংহুইয়ের এই অবস্থা, তখন মেংহুইয়ের পুরো দায়িত্বই আমি নেব যতদিন নাও ঠিক হয়ে যাচ্ছে। এরপর সেন তো মেংহুইকে তার বাড়ি নিয়ে যায়, কিন্তু মেংহুই তো তার নিজের বাড়িকেও চিনতে পারলো না। মানে সে তো এটাই বলতে থাকে যে আমার বাড়ি এত ছোট কি করে হতে পারে, আমি একটা কোম্পানির ডাইরেক্টর, তাহলে আমার বাড়ি এটা কি করে হতে পারে। তখন সেন তো কি করবে বুঝতে না পেরেই বলে যে এটা আমার বাড়ি। আর এরপর তো সেন ডক্টর সুইকে ফোন করে মেংহুইয়ের জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করে। ফ্ল্যাটের মধ্যে যাওয়ার পর তো মেংহুই কোনো একটা সুযোগ ছাড়েনি সেনের কাছে যাওয়ার। আরও তো সেনকে এটাও বলে যে আজকে আমরা সেটাই করব যেটা দুজন একা থাকলে করে। কিন্তু সেন তো ওকে একটা সুপার মার্কেটে নিয়ে চলে যায়, কিন্তু এখানেও মেংহুই সেনের কাছে যাওয়ার চেষ্টা করে। ফাইনালি যখন মেংহুই ঘুমিয়ে পড়ে তখন সেন ওর হাত থেকে ছাড়া পায়, আর তারপর ও ডক্টর সুইয়ের বাড়িতে চলে যায়। আর এরপর থেকে তো মেংহুই সত্যিই নিজেকে কোম্পানির বস ভাবতে শুরু করে, আর কোম্পানির মধ্যে নিজের মতো করেই কাজ করতে থাকে, যেগুলো দেখে দেখে ডাইরেক্টর সু তো ভীষণ রেগে যায়। আর সে তো এই ব্যাপারে সেনের কাছেও কমপ্লেন করে, কিন্তু সেন তো ওকে মেংহুইর ব্যাপারটা বলতেও পারেনি, আর শুধু এটুকুই বলে তুমি 3 দিনের জন্য বরং ছুটি নিয়ে নাও। সেদিন রাতে তো সেন এবং মেংহুই অনেক কথাবার্তাই বলে, যেখানে সেন মেংহুইকে জিজ্ঞাসা করে যে তোমার আমাকে কি দেখে পছন্দ হয়েছে। তখন তো মেংহুই বলে যে তুমি আগে আমার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছো, কিন্তু তারপর তোমার বাড়িতে গিয়ে যখন আমি ডোনেশনের সার্টিফিকেটগুলো দেখেছিলাম তখন থেকেই তোমার জন্য আমার মনে জায়গা তৈরি হয়ে গেছিল। তখন সেন বলে কিন্তু আমি অতটাও ভালো নয় যতটা তুমি ভাবছো। আমি ছোটবেলাতেই একটা মেয়েকে খুব কষ্ট দিয়েছিলাম, কিন্তু তাকে এখনো আমি খুঁজেই পাইনি। তখন তো মেংহুই বলে যে আমি যদি সেই ছোট্ট মেয়েটা হতাম, তুমি অতীতে যাই করে থাকো না কেন, তোমাকে এখন দেখার পর তোমাকে অবশ্যই ক্ষমা করে দিতাম। সেন তো গিয়ে মেংহুইর এইসব পাগলামির কথাবার্তাগুলো ডক্টর সুইকে সমস্ত কিছুই বলে দেয়, আর তারপর থেকে তো ওদের কোম্পানির সমস্ত কিছুই পরিবর্তন হয়ে যায়। এরপর থেকে সমস্ত কাজই মেংহুইর কথা মতোই হতো, আর সেনও মেংহুইর এইসব পাগলামিগুলো সবই সহ্য করছিল, যেগুলো দেখে দেখে ডাইরেক্টর সু তো খুবই রেগে যায়। আর ও সেনের অ্যাটেনশন পাওয়ার অনেক চেষ্টাই করে, কিন্তু সেন তো ওকে পাত্তাই দেয় না। এদিকে উইলেই প্রায় হসপিটালে যেত ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করতে। আসলে ডক্টর সুইকে তার পছন্দ হয়ে গেছিল, কিন্তু ডক্টর সুই ওকে তেমন একটা পাত্তা দিত না। সেদিন ওদের কোম্পানির একটা প্রোডাক্ট লঞ্চের জন্য একটা কনফারেন্স হওয়ার কথা ছিল, কিন্তু সেন সেদিন কনফারেন্সে না গিয়ে সেদিন স্কুলে চলে যায় সেই ছোট মেয়েটাকে খোঁজার জন্য। আর সেনকে তো আড়াল থেকে ডক্টর সুই লক্ষ্য রাখছিল। এদিকে অনেক দেরি হয়ে যায়, সেন তো কনফারেন্সে আসে না, তাই কনফারেন্সের স্পিচ দেওয়ার জন্য মেংহুইকে স্টেজে ডাকা হয়। কিন্তু মেংহুই যেই ফাইলটা দেখে স্পিচ দেবে সেই ফাইলটা তো ডাইরেক্টর সু ইচ্ছা করেই পরিবর্তন করে দিয়েছিল। আর স্টেজে গিয়ে মেংহুই তো ওই ফাইল দেখেই ভুলভাল কথাই বলছিল, আর এইসব কিছু শুনে রিপোর্টাররা তো ওকে আরো বেশি করেই প্রশ্ন করতে থাকে। আর এগুলো দেখে মেংহুই তো খুবই ঘাবড়ে যায়। ততক্ষণে সেনও ওখানে চলে আসে, কিন্তু মেংহুই স্টেজের ওপর পড়ে যায়। আর এইসব ব্যাপারের জন্য তো সেনের কোম্পানির অনেক লসই হয়ে যায়, কিন্তু তবুও ওদের এমপ্লয়িরা কেউই সেনকে ছেড়ে যায় না, ওরা সবাই আবারও সেনকে সাহায্য করবে বলে। এরপর তো সেন মেংহুইর সঙ্গে দেখা করবে বলে ওর বাড়িতেও যায়, কিন্তু ডক্টর তাও সেনকে মেংহুইর সঙ্গে দেখা করতেই দেয়নি। এরপর তো সেন ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে আর ওকে বলে যে আজকে কনফারেন্সে আমার মেংহুইকে ছেড়ে যাওয়া একদমই ঠিক হয়নি। এখন আমি বুঝতে পেরেছি যে আমি মেংহুইকে পছন্দ করি। এদিকে মেংহুই ঘুম থেকে ওঠার পর জানতে পারে যে সেন ওর সঙ্গে দেখা করতে এসেছিল, আর সেন ওকে অনেকবার ফোনও করেছে, কিন্তু ওর এটাও মনে পড়ে যে ওর জন্যই সেনের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে গেছে। তখন ডক্টর তাও ওকে সান্ত্বনা দেয় আর এটা বলে যে তুমি সেনের জীবনে অনেক গুরুত্বপূর্ণ, না হলে সেন তোমাকে খুঁজতে এখানে কেন আসবে। এটা শুনে মেংহুই বলে আমি ওর জীবনে গুরুত্বপূর্ণ নই, ওর জীবনে আরও একজন আছে খুবই গুরুত্বপূর্ণ, আর ও তো লিকুইড ফাউন্ডেশনটা সেই মেয়েটার জন্যই বানাতে চায়। আমি সেনকে খুব পছন্দ করলেও সেন আমাকে একদমই পছন্দ করে না। আর তারপরেই মেংহুই সেনকে সরি বলে একটা মেসেজ পাঠায়, যে এসএমএসটা দেখার পর সেন তো ওকে ঘুরিয়ে ফোনও করে, কিন্তু মেংহুই আর ফোনটা রিসিভ করেনি। আর এখানেই আমরা আর একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো, যেখানে ছোট্ট সেন তার মাকে জিজ্ঞাসা করছিল যে তুমি বারবার আমার নাম কেন পরিবর্তন করো। তখন ওর মা শুধু এটুকুই বলেছিল যে আমি তোমার নাম যদি পরিবর্তন না করি তাহলে তোমার বাবা তোমাকে আমার কাছ থেকে নিয়ে চলে যাবে, কারণ তোমার বাবা আমাকে এখন আর চায় না। আবারও গল্পটা বর্তমানে ফিরে আসে, যেখানে সেন তো এটাই ভাবছিল যে সে তার বাবাকে ফোন করবে কি করবে না। আসলে অফিসের সব এমপ্লয়িরা ওকে সাজেস্ট করেছিল একমাত্র ও যদি ওর বাবার কাছে যায় তবেই টাকার সাহায্য পেতে পারে। সেন তো অনেক চিন্তা ভাবনা করার পর ফাইনালি ওর বাবার সঙ্গে দেখা করবেই ভাবে। ও যখন ওর বাবার বাড়িতে যায় তখন দেখে যে ওর বাবা কিছু বন্ধুদের সঙ্গে বসে আড্ডা দিচ্ছিল। আসলে ওর বাবা আগে থেকেই জানতো যে ও বাড়িতে আসবে। সেন ওর বাবার বাড়িতে গিয়ে তার কোম্পানি লসের জন্য যত টাকা ক্ষতি হয়েছে সেটা তার বাবাকে দিতে বলে, তাও আবার লোন হিসেবে। তখন তো ওর বাবা বলে হ্যাঁ আমি তোমাকে টাকা দিয়ে দেব, তোমাকে সেই টাকা ফেরতও দিতে হবে না, কিন্তু শুধু তোমাকে আমার কোম্পানিতে এসে জয়েন করতে হবে।
আর এটা শুনে সেন তো খুবই রেগে যায় আর টাকা না নিয়েই সে আবার ফিরে যায়। সেনের কোম্পানি থেকে সমস্ত ইনভেস্টররা টাকা ফেরত নিয়ে নিয়েছে। আর তাই তো সেদিন সেনকে সমস্ত রিপোর্টাররা ঘিরে ধরেছিল আর বিভিন্ন রকমের প্রশ্নও করছিল, কিন্তু সেন তো সেগুলোর কোনো উত্তরই দিতে পারেনি। এদিকে মেংহুই সেদিন একটা লাইভ ভিডিও করে, যেখানে সে সবার সামনেই তার মেকআপ রিমুভ করে দেখায়। আর মেকআপ রিমুভ করতেই ওর গালের দাগটা খুব ভালোভাবেই দেখা যায়। আর তারপরেই সে সেনের কোম্পানির একটা ফাউন্ডেশন খুব ভালোভাবে দাগটাতে লাগিয়ে দেখায়। আর ওই ফাউন্ডেশনটা লাগানোর পর মেংহুইয়ের গালে যে কোনো দাগ ছিল সেটাই আর বোঝা যাচ্ছিল না। আর এই লাইভ শোটা ভাইরাল হওয়ার পর সবাই তো এই ফাউন্ডেশনটা প্রচুর পরিমাণে কেনে, আর এতে সেনের কোম্পানির অনেক লাভও হয়। এই ভিডিওটা দেখার পর সেন তো খুবই ইমোশনাল হয়ে পড়ে, মানে সে তো কখনো ভাবেনি মেংহুই তার জন্য এত বড় একটা স্যাক্রিফাইস করবে। তারপর তো মেংহুই এবং সেনের দেখা হয়ে যায়। তো সেন প্রথমেই মেংহুইকে সরি বলে আর এটাও বলে যে এই সবকিছুই আমার ভুল ছিল, কারণ আমি যদি সেদিন কনফারেন্সে থাকতাম তাহলে তোমার সঙ্গে এসব কিছুই হতো না। তখন মেংহুই বলে যে ওসব কথা বাদ দাও, আমি শুধু এটুকুই বুঝতে পেরেছি যে আমি তোমার জীবনে এতটাও গুরুত্বপূর্ণ নই, কারণ আমি সেই মেয়েটা নই যাকে তুমি খুঁজছো। আর আমার মনে হয় যে এবার আমাদের ব্রেকআপ করে নেওয়া উচিত। তখন তো সেন বলে যে আমি একদমই ব্রেকআপ করতে চাই না। আর এটা বলেই তো সে মেংহুইকে কাছে টেনে ওকে একটা কিস করে। আর এইভাবেই তো ওদের মধ্যে সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। আর এদিকে জিয়াং এবং ডক্টর তাওয়ের মধ্যেও রোমান্টিক কিছু শুরু হয়ে যায়। এরপর সেন ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে। তো ডক্টর সুই ওকে জিজ্ঞাসা করে যে যদি কোনো দিন সেই ছোট্ট মেয়েটা ফিরে আসে যাকে তুমি এতদিন ধরে খুঁজছো, তাহলে তুমি কি করবে? তখন সেন বলে আমি ওর কাছে ক্ষমা চেয়ে নেব, আর ও যা চাইবে আমি তাও দিয়ে দেব, কিন্তু আমি আমার মনটা ওকে দিতে পারবো না, কারণ আমি এখন মেংহুইকে পছন্দ করি। সেন চলে যাওয়ার পর ডক্টর সুইয়ের বাড়িতে তো উইলেই আসে, আর ওদের মধ্যেও কিছু কিছু রোমান্টিক মুভমেন্ট শুরু হয়ে যায়। সেদিন রাতে যখন সেন মেংহুইয়ের সঙ্গে ভিডিও কলই করছিল, তখনই তো ডাইরেক্টর সু সেনের বাড়িতে চলে আসে আর এমনই ভাব দেখায় যেন ও খুব নেশা করে আছে। আর ও তো সেনকে এটাও বলে যে এখন থেকে আমি তোমার প্রতিবেশী। আর ডাইরেক্টর সু তো সেনকে তার জামাটা একটু ঠিক করে দিতে বলে। মেংহুই তো সমস্ত কথাই ভিডিও কল থেকে শুনতে পাচ্ছিল, তাই সে ডাইরেক্টর সুকে বলে তুমি একটু দাঁড়াও, আমি 20 মিনিটের মধ্যেই আসছি তোমাকে সাহায্য করার জন্য। এটা শুনেই তো ডাইরেক্টর সু বুঝতে পারে যে সে কোনোভাবেই সেনের কাছে যেতে পারবে না, তাই তো ও রাগ দেখিয়ে ওখান থেকে চলে যায়। সেনের কোম্পানি এরপর একটা ব্লাশ লঞ্চ করার চিন্তা ভাবনা করছিল, আর তাও আবার সেটা মেংহুইর জন্যই। যেটা শুনে ডাইরেক্টর সুয়ে তো বেশ রাগ হয়, আর সে মেংহুইর সঙ্গে অনেক ঝামেলা বাঁধানোরও চেষ্টা করে, কিন্তু সেন সবসময়ই মেংহুইকে সাপোর্ট করতে থাকে। ফাইনালি সেন মেংহুইকে বলেই ফেলে যে চলো আমার বাড়িতে গিয়ে থাকবে, কারণ তুমি যদি আমার বাড়িতে থাকো তাহলে সবসময় আমি তোমার খেয়াল রাখতে পারবো। আর মেংহুইও এতে রাজি হয়ে যায়, কিন্তু ডাইরেক্টর সু তো সবসময় এসে ওদের সম্পর্ককে খারাপ করার চেষ্টা করত। একদিন যখন মেংহুই উইলের সঙ্গে ফোনে কথা বলছিল, সেগুলো সেন শুনতে পেয়ে যায়। মানে মেংহুই তো উইলেকে এটা বলছিল যে ডাইরেক্টর সু সেনকে পছন্দ করে। আর আমার মনে হয় না সেনকে আমাদের মধ্যে এইভাবে আটকে রাখাটা ঠিক হচ্ছে। তাই পরের দিনই অফিসে সেন ডাইরেক্টর সুকে ডেকে পাঠায় আর ওকে বলে ওকে 1 বছর বা অর্ধেক বছরের জন্য ফ্রান্সে গিয়ে থাকতে হবে। তখন তো ডাইরেক্টর সু ওকে জিজ্ঞাসাও করে যে তুমি কি আমাকে কোনো ব্যাপার নিয়ে ভুল বুঝছো? তো সেন ওকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কি আমাকে পছন্দ করো? কিন্তু ডাইরেক্টর সু তো এখানে মানা করে দেয় আর এটা বলে আমি তোমাকে পছন্দ করি না। এটা বলেই তো ডাইরেক্টর সু ওখান থেকে চলে যায়। সেদিন উইলেই হসপিটালে যায় আর ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে আর ওকে জিজ্ঞাসা করে যে তুমি আমাকে অ্যাভয়েড করে কেন চলছো? তুমি কি বুঝতে পারো না যে আমি তোমাকে ভালোবাসি? কিন্তু ডক্টর সুই তো এতে কিছু উত্তরই দেয়নি। সেদিন তো ডক্টর সুই সেন এবং মেংহুইকে লাঞ্চে ডাকে, আর যেখানে উইলেইও চলে আসে। আর তারপর উইলেই এবং মেংহুই যখন ওয়াশরুমেই যায়, ডক্টর সুই সেনকে একটা চিঠি দেয়, কিন্তু চিঠিটা পড়ার আগেই সেনের কাছে একটা ফোন চলে আসে, তাই ও তো চিঠিটা পড়তে পারেনি। সেদিন সেনের বাবা সেনের কোম্পানিতে আসে আর অনেক মেয়ের ছবি ওকে দেখায় আর বলে যে এই মেয়েগুলোর মধ্যে একটা মেয়েকে তোমাকে বিয়ে করতে হবে। কিন্তু সেন তো এতে রাজি হচ্ছিল না, কারণ সে তো মেংহুইকে পছন্দ করে। তখন ওর বাবা বলে যে মেংহুই প্রচুরই ঝামেলা সৃষ্টি করে আর ওকে আমার বাড়িতে আমি কিছুতেই আনতে পারবো না। কিন্তু সেনও খুব জোর দিয়ে বলে যে আমি তো মেংহুইকেই ভালোবাসি আর বিয়ে করলে ওকেই করব। আর তাছাড়া আমি তো নিজেকে তোমার ছেলে হিসেবে ভাবেই না। আর সেনের বাবা তো সেনকে কিছুতে রাজি করতে না পেরে ওখান থেকে চলে যায়। সেনের বাবা মেংহুইকে ডেকে পাঠায় আর ওকে বলে যে ওর ছেলেকে ছেড়ে চলে যেতে, কিন্তু মেংহুই তো এতে রাজি হচ্ছিল না। আর সে এটাই বলছিল যে সে সেনকে খুব পছন্দ করে। কিন্তু সেনের বাবা মেংহুইকে অনেক টাকা দিয়ে ওখান থেকে চলে যায়। সেনের বাবা তো সেনকে ফোন করে এটা জানিয়েও দেয় আর এটা বলে দেখো এবার তোমার গার্লফ্রেন্ড তোমায় ছেড়ে চলে গেল নাকি। কিন্তু সেনও খুব কনফিডেন্সের সঙ্গেই এটা বলল যে এরকমটা কোনোদিনই হতে পারে না। সেন বাড়ি ফিরতেই মেংহুই তো তার বাবার দেওয়া টাকাগুলো সেনকে দিয়ে দেয় আর জিজ্ঞাসা করে যে তুমি এই টাকাগুলো দিয়ে কি করবে। তখন তো সেন হাসে। পরের দিন সকালে তো সেনের বাবাকে কেউ ফোন করে আর এটা বলে যে তোমার কোম্পানির নামে তোমার বৌমা অনেক টাকাই
অনাথ আশ্রমে দান করে দিয়েছে। এই কথাটা জানতে পেরে সেনের বাবা তো খুবই অবাক হয়। সেনের সৎ মা সেনের বাবাকে বলে, তুমি বা মেঘুইয়ের বিরুদ্ধে কেন? একবার যখন মেঘুই তোমাকে মেনে নেবে, তার মানে সেনও তোমাকে বাবা হিসেবে মেনে নেবে। তখন তো সেনের বাবা বলে, আমি যে কাউকে মেনে নিতে পারি আমার বৌমা হিসেবে, কিন্তু মেঘুইকে নয়। আসলে সেনের বাবা ভাবছিল মেঘুইয়ের গালে ওই দাগটা থাকার জন্য সেন ওর খুব কেয়ার করছে। সেদিন অফিসে সেন গালে দাগ আছে এরকম একটা মেয়ের রিজিউম দেখতে পায়, আর অফিসের একজন এমপ্লয়ির কাছ থেকে এইটা জানতে পারে যে এই গালে দাগ থাকা মেয়েটি ওদের কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিল, কিন্তু ওর তেমন কোনো কোয়ালিফিকেশনও নেই, আর মেকআপের ব্যাপারেও তেমন কিছু জানেও না। তাই তো ওকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। পরে সেই মেয়েটাকে সেন আবার অফিসে ডাকে, আর ওর ইন্টারভিউ নেওয়ার পর ওকে তো জবটা দিয়েও দেয়। আর ও কোন প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করেছে সেটা জিজ্ঞাসা করতে মেয়েটা খুব ভালোভাবে গল্প বানিয়ে বলে, মানে যেমনটা সেনে ছোটবেলায় ছিল। কোম্পানির বাকি এমপ্লয়িরা সবাই বুঝতে পারছিল মেয়েটা নাটক করছে, কিন্তু সেন তো ওই মেয়েটাকেই তার ছোটবেলা সেই মেয়েটি ভেবে বসে থাকে। আর তাই তো ওকে কাল থেকে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে বলে দেয়। সেন সেদিন বাড়ি গিয়ে মেঘুইকে তার বানানো ফাউন্ডেশনের কথা জিজ্ঞাসা করে, আর ওটা ওকে দিতে বলে যাতে সে তার কোম্পানিতে গিয়ে ওই ফাউন্ডেশনটা নিয়ে রিসার্চ করতে পারে। তাই মেঘুইও খুশি খুশি তার ফাউন্ডেশনটা সেনকে দিয়ে দেয়। এদিকে সেই গালে দাগ থাকা যে মেয়েটি, সে অফিসে গিয়ে এমনই নাটক করতে থাকে যেটা দেখে এমনই মনে হচ্ছিল অফিসের সবাই তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে। আসলে সে সেনকে এটাই দেখাতে চাইছিল যাতে সেন সবাইকে বকে আর ওর কাছাকাছিই থাকে। সেন মেয়েটাকে তার অফিসে ডেকে জিজ্ঞাসা করে যে তুমি কি কোনোদিন ভাবোনি এই দাগটাকে সারানোর বা ঢেকে দেওয়ার? তখন মেয়েটি আবারও নাটক করে বলে যে না, আমি দাগটাকে ঢাকিনি, কারণ আমি এটাই ভাবি কেউ না কেউ তো এমন নিশ্চয়ই আছে যে আমার গালে দাগ থাকা সত্ত্বেও আমাকে খুব পছন্দ করবে। সেন যতই ওর কথাগুলো শুনছিল ততই বেশি পরিমাণে ইমোশনাল হয়ে পড়ছিল। আর সে তো মেঘুইয়ের কাছ থেকে আনা ফাউন্ডেশনটাও ওই মেয়েটাকে দিয়ে দেয়। সেই গালে দাগ থাকা মেয়েটি তো উইকেন্ডেও সেনকে ছাড়ে না। সেন যখন ফাইনালি বলেই ফেলে যে ওর একটা গার্লফ্রেন্ড আছে, তখন তো মেয়েটা আবারও নাটক করতে থাকে যে আমার কোনো বন্ধু নেই, আমি কাউকে ডেট করতে পারছি না, ইত্যাদি ইত্যাদি। তো সেন তো অবশ্যই ইমোশনাল হয়ে পড়ে আবার। আর সেদিন তো মেয়েটার সঙ্গে ডিনার করতেও রাজি হয়ে যায়। এদিকে সেদিন সেনের সৎ মা মেঘুইয়ের সঙ্গে দেখা করে, আর মেঘুইকে বলে যে আমার হাজব্যান্ড যেমন জেদি আর আমার ছেলেটাও হয়েছে তেমন জেদি, আমি তো ওদের দুজনকে এক দেখতে চাই। আমার নিজের কোনো ছেলে মেয়ে নেই, কিন্তু সেনকেই আমি নিজের ছেলের মতো দেখি। আর সেনের সৎ মা তো মেঘুইয়ের সঙ্গে মিলে সেন এবং ওর বাবাকে কাছে আনার অনেক প্ল্যানিং করতে থাকে। আর সেনের মা তো এটাও বলে যে আমি জানি তোমার পার্সোনালিটি ডিসঅর্ডার আছে, আর আমি চাই তুমি ওই ডক্টরকে কাজে লাগিয়ে ওদের দুজনকে কাছে আনার চেষ্টা করো। তখন তো প্রথমটা মেঘুই নাই বলছিল, কিন্তু সেনের মা ওকে জোর দিয়ে বলে যে তুমি একটু ভেবেই দেখো না, তুমি কি চাও না সেনের কোম্পানির উন্নতি হোক? এইদিকে সেই গালে দাগ থাকা মেয়েটি তো আবারও সেনকে ইমোশনাল ভাবে অ্যাটাক করতে থাকে। মানে ও তো এটাই বলছিল যে আমি শুনেছি কোনো উঁচু জায়গায় গিয়ে কোনো উইশ করলে সেটা পূরণ হয়ে যায়, কিন্তু আমার তো কেউই নেই, আমাকে ফেরিস হুইলে চড়ানোর মতো কেউ নেই। তখন তো সেন বলে ঠিক আছে, আমি জিয়াংকে বলছি তোমার জন্য টিকিট কিনে দিতে। আর তখনই তো ওর সৎ মা ওকে ফোন করে আর এটা বলে যে মেঘুইয়ের আবার সেই প্যানিক অ্যাটাক চলে এসছে। এটা শুনে গালে দাগ থাকা মেয়েটাকে ওখানে ছেড়ে দিয়ে সেন তো ওখান থেকে দৌড়াতেই শুরু করে। সেন যখন মেঘুইয়ের কাছে পৌঁছায়, মেঘুই তো ওকে সোজা বয়ফ্রেন্ড থেকে ভাই বানিয়ে দেয়। আর বেচারা সেন ভালোভাবেই বুঝতে পেরে যায় যে মেঘুইয়ের কি হয়েছে। তাই তো সে বলে যে হ্যাঁ ঠিকই বলেছো, আমি তোমার ভাই। তারপর তো সেন মেঘুইকে তার বাড়িতে নিয়ে যায়। সেনের সৎ মা তখনই মেঘুইকে ফোন করে আর ওদেরকে বাড়িতে ডিনার করতে ডাকে। আর এখান থেকে সিনগুলো এতটাই ফানি যে কি বলবো। মানে মেঘুই তো সেনকে তার কান ধরেই সেনের বাবার বাড়িতে নিয়ে যায়। আর সেন যখনই তার বাবাকে বাবা বলে ডাকছিল না, ওর মাথায় মারতে থাকে। তাই বাধ্য হয়ে সেই প্রথমবারের জন্য সে তার বাবাকে বাবা বলে ডাকে। ডিনার শেষ করার পর সেন যখন বাড়ি ফিরবেই বলছিল, তখন তো ওর মা বলল বাড়ি কোথায় ফিরবে, এটাও তো তোমাদের বাড়ি, আজকে দিনটা এখানে থেকেই যাও। এতে সেন রাজি না হলেও মেঘুই রাজি হয়ে যায়। তাই তো সেনকেও বাধ্য হয়ে শেষমেশ রাজি হতেই হয়। আর এখানেই বলে দিই, মেঘুইয়ের কোনো প্যানিক অ্যাটাক আসেনি। মেঘুই এসব কিছু নাটকই করছিল সেনের সৎ মায়ের সঙ্গে প্ল্যানিং করার পর। সেনের বাবা সেন বাড়ি ফিরেছে বলে তো খুব খুশি হয়, কিন্তু এটা মোটেও পছন্দ করছিল না যে তার সঙ্গে মেঘুইও এসছে। তখন সেনের সৎ মা ওর বাবাকে বোঝায় আর এটা বলে যে মেঘুই এসছে বলেই তোমার ছেলে আজকে বাড়ি ফিরেছে, না হলেও কোনোদিনই আসতো না। তাই তুমি এই ব্যাপারটা নিয়ে আর বেশি ঝামেলা বাড়িও না। তখন তো ওর বাবাও রাজি হয়ে যায়। পরের দিন সেন ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে আর নতুন গালে দাগ থাকা মেয়েটির ব্যাপারেও সবকিছু বলে। তখন ডক্টর সুই ওকে জিজ্ঞাসা করে তুমি কি করে এতটা শিওর হলে যে ওই মেয়েটাই তোমার ছোটবেলার সেই মেয়েটি? হতেও তো পারে যে ও অন্য কেউ। গালে দাগ আছে মানে এই নয় যে সেই মেয়েটাই ছোট মেয়েটা হবে। তখন তো সেন বলে আমি একদমই শিওর, কারণ সেই মেয়েটা আমার স্কুলেই পড়াশোনা করেছে আর সে ওই গালে দাগ থাকার ব্যাপারে সমস্ত ঘটনাটাও আমাকে বলেছে।
তখন তো ডক্টর সুই ওকে জিজ্ঞাসা করে, তুমি কি সেই চিঠিটা পড়েছো যেটা আমি তোমাকে দিয়েছিলাম? তখন সেন বলে, না আমি ভুলে গেছি। ডক্টর সুই ওকে বলে, তুমি অন্তত একবার তোমার প্রাইমারি স্কুলে গিয়ে কনফার্ম তো করো যে ওই মেয়েটাই সেই ছোটবেলার মেয়েটা। কিন্তু সেন তো ওর কোনো কথা না শুনেই ওখান থেকে চলে যায়। আমরা অফিসের একদিনের ঘটনা থেকে জানতে পারবো যে ডাইরেক্টর সুই ওই গালে দাগ থাকা মেয়েটাকে সেনের কাছে পাঠিয়েছিল, যাতে সেন এবং মেংহুইয়ের সম্পর্কটা ভেঙে যায়। আর ওই মেয়েটাও পুরোপুরি চেষ্টা লাগিয়ে দিয়েছিল যাতে ওদের সম্পর্ক ভাঙতে পারে। সেন সেদিন বাড়ি ফিরে কিচেনে তো মেংহুইয়ের সঙ্গে রোমান্স করতেই শুরু করে দেয়, আর সে তো মেংহুইকে কিসও করে ফেলে। আর এদিকে বেচারি মেংহুই তো ভুলেই গেছিল যে ওরা ভাই বোনের অ্যাক্টিং করছিল। তো কিসটা করার পর সেন ওকে জিজ্ঞাসা করে যে আমরা ভাই বোন ছিলাম না? সেন তো ভালোভাবেই বুঝতে পেরে যায় যে মেংহুই নাটক করছিল। আর মেংহুই ওকে কিছু বলতো কি তার আগেই গালে দাগ থাকা মেয়েটা আবারও সেনকে ডেকে পাঠায়। এদিকে সেদিনই ডাইরেক্টর শো মেংহুইকে ফোন করে আর গালে দাগ থাকা মেয়েটার ব্যাপারে সমস্ত কথাই জানিয়ে দেয়। মেংহুই তো অফিসে গিয়েও নতুন কোনো মেয়েকে রিক্রুট করা হয়েছে নাকি জিজ্ঞাসা করে, কিন্তু অফিসের সমস্ত এমপ্লয়ি ওকে ব্যাপারটা বলছিলই না। কিন্তু মেংহুই তো গালে দাগ থাকা মেয়েটার ডেস্ক থেকেই ওর ব্যাপারটা জেনে নেয়, মানে গালে দাগ থাকা মেয়েটাকে যে রিক্রুট করা হয়েছে সেটা বুঝতে পারে। অফিস থেকে বাইরে বেরিয়ে আসার সময় ওর তো আবারও প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। আর তার উপরে সে সেন এবং সেই গালে দাগ থাকা মেয়েটিকে একসঙ্গে যেতেও দেখে। আর অ্যাটাকের জন্য মেংহুই তো ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তারপর তো ডক্টর সুই এবং উইলেই এসেই মেংহুইকে ডক্টর তাওয়ের কাছে নিয়ে যায়। পরে যখন সেন মেংহুইয়ের কাছে আসে, মেংহুই তো আবার ওকে দাদা বলে আর জিজ্ঞাসা করে যে বৌদি কোথায়। সেন যখন মেংহুইকে বাড়ি নিয়ে যাবে বলে, তখন মেংহুই বলে যে আমি কেন বাড়ি যাব তোমার সঙ্গে, আমি তো ডক্টর সুইয়ের সঙ্গে যাব। যেটা শুনে সবাই তো খুব অবাক হয়, কিন্তু মেংহুই বলে কারণ ডক্টর সুই তো আমার বয়ফ্রেন্ড। এতে তো উইলেইও বেশ রেগে যায়, কিন্তু ডক্টর সুই মেংহুইকে বলে হ্যাঁ আমি তোমার বয়ফ্রেন্ড। ডক্টর সুই তো সেনকে বলে যে তুমি ভালো করে ভাবো যে মেংহুইর এবারের প্যানিক অ্যাটাকটা কেন এসছে, আর তুমি যদি না বুঝতে পারো যে মেংহুইর আজকের অবস্থাটা এরকম কেন হলো, তাহলে আমার মনে হয় না যে তোমার আর মেংহুইর সঙ্গে থাকা ঠিক হচ্ছে। এই কথাটা শুনে সেন তো খুবই রেগে যায় আর ওকে বলে তুমি অনেক পরিবর্তন হয়ে গেছো, তুমি কি আমার থেকে কিছু একটা লুকিয়ে রেখেছো? কিন্তু ডক্টর সুই ওকে কিছু না বলেই ওখান থেকে চলে আসে। আর এখানেই আমরা আবার একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাবো। আসলে ছোট ডক্টর সুইও মেংহুই এবং সেনের স্কুলেই পড়াশোনা করত। আর সেদিন যেই ছেলেগুলো সেনের সঙ্গে ঝগড়া বাঁধাতে গিয়েছিল তাদের লিডার ছিল ডক্টর সুই। তো মেংহুইর সেই ছোটবেলার ঘটনার পেছনে ডক্টর সুইয়েরও কিছুটা হলেও যোগ আছে। তাই তো ডক্টর সুই পরে মেংহুইয়ের ব্যাপারে খোঁজ নেয় আর এটা জানতে পারে সেই ছোট্ট বাচ্চা মেয়েটি আর কেউ নয়, সেটা ছিল মেংহুই। পরের দিন ডক্টর সুই তো মেংহুইকে একটা অ্যামিউজমেন্ট পার্কেও নিয়ে যায়, যেখানে সেনও ওদের পেছনে পেছনে আসে। আর কিছুক্ষণ পর ওখানে উইলেইও আসে, সে ওদের উপরে নজর রাখছিল। যেই ফেরিস হুইলে শুধুমাত্র কাপলরা ওঠে, সেখানে ডক্টর সুই এবং মেংহুইয়ের সঙ্গে সেনও উঠে পড়ে। কিছুক্ষণ এইভাবে চলার পর ডক্টর সুই সেনের সঙ্গে আলাদাভাবে কথা বলে আর ওকে বলে যে আমি তোমাকে আর একটা সুযোগ দিচ্ছি, তুমি ভেবে দেখো যে মেংহুইয়ের এই অবস্থাটা কেন হলো। আর তারপর মেংহুইকে ডেকে বলে আমার একটু কাজ আছে, তুমি সেনের সঙ্গে বাড়ি ফিরে যেও। যাওয়ার আগে ডক্টর সুই মেংহুইয়ের জন্য একটা হাওয়াই কিনে দিচ্ছিল। পরে যখন উইলেই সেই দোকানে হাওয়াই কিনতে আসে, তখন দোকানদার ওকে বলে যে এই হাওয়াইটা তোমার জন্য ফ্রি, কারণ আগে যেই ছেলেটা কিনতে এসেছিল সে বলে গেছে যে এটা তোমাকে ফ্রি যেন দেওয়া হয়, সেই এই হাওয়াইয়ের জন্য দামটা দিয়ে গেছে। মানে বুঝতেই পারছো যে ডক্টর সুই ভালো করে জানতো উইলেইও ওদের পেছনে এই অ্যামিউজমেন্ট পার্কে এসছে। একদিন তো মেংহুই সেনকে বলেই বসে তুমি সেই মেয়েটাকে বিয়ে কেন করে নিচ্ছ না, আমার জন্য তোমাদের সম্পর্কে কোনো সমস্যা হচ্ছে না তো? আসলে মেংহুই ভালোভাবে বুঝতে পেরেছিল গালে দাগ থাকা মেয়েটা যবে থেকে আবির্ভাব হয়েছে তবে থেকেই সেন পরিবর্তন হয়ে গেছে, আর সে অতিরিক্তই কেয়ার করতো ওই মেয়েটার ব্যাপারে। তাই তো মেংহুই ইচ্ছে করেই সেনের বোন সাজারে নাটক করছিল। আর মেংহুইর এই নাটক করার ব্যাপারটা তো কিছুদিনের মধ্যে ডক্টর সুইও ভালোভাবে বুঝতে পারে, কিন্তু সে এই ব্যাপারটা সেনকে কিছু জানায়নি। সেদিন মেংহুই, উইলেই, ডক্টর তাও এবং ডক্টর সুইয়ান ওরা সবাই মিলে ড্রিঙ্ক করতে যায়। আর যেই খবরটা জানতে পেরে সেন এবং জিয়াংও ওইবারে হাজির হয়ে যায়, কিন্তু সেনকে তো গালে দাগ থাকা সেই মেয়েটি বারবারই ফোন করতে থাকে। তাই সেন তো মেংহুইকে বলে যে আমাকে একটু যেতে হবে, তুমি কিন্তু বেশি ড্রিঙ্ক করো না জানো। এটা বলেই সেন তো চলে যায়। এদিকে উইলেইও মেংহুইয়ের হাতে থাকা গ্লাসটা নিয়ে নেয়, তাই মেংহুই তো ওই দুঃখেই কাঁদতে থাকে। যেহেতু ডক্টর সুই উইলেইকে পাত্তা দিত না, উইলেই সেদিন খুব ড্রিঙ্ক করে বাড়ি থাকা একটা ছেলের সঙ্গে ফ্লার্ট করতে থাকে। আর ডক্টর সুই তো এসব কিছু একদমই সহ্য করতে পারলো না, তাই সে তো উইলেইকে তার নিজের কাছেই টেনে নিল। ততক্ষণে সেনও ওখানে ফিরে চলে আসে আর মেংহুইয়ের কথা জিজ্ঞাসা করে। তখন ডক্টর সুই বলে মেংহুই ওই দিকে আছে। এদিকে মেংহুইয়ের হাত ধরে তো একটা ছেলে টানাটানি করছিল। তখনই সেন ওখানে চলে আসে আর ওকে বলে যে আমি মেংহুইয়ের দাদা। তখন ছেলেটা বলে ভালোই হলো, আমি মেংহুইকে বিয়ে করতে চাই। এটা শুনে সেন তো ভীষণ রেগে যায় আর ছেলেটির পাশে থাকা একটা র্যাককে লাথি মারে, যেটা দেখে মেংহুই একটু ভয় পেয়ে গিয়েই সেনের হাত ধরে। তখন তো সেন ভালোভাবেই বুঝতে পারে যে মেংহুই আগের সবকিছু নাটক করছিল।
আর ওই দিনই মেংহুই এবং সেনের মধ্যে সবকিছু ঠিকই হয়ে যায়। মানে সেন মেংহুইকে নিজে থেকে বাড়ি নিয়ে যায় আর তারপর ওকে একটা কিসও করে। এদিকে সেনের বাবা গালে দাগ থাকা মেয়েটার ব্যাপারে খোঁজ খবর নেয় আর ভালোভাবেই জানতে পারে যে মেয়েটা কোম্পানিতে নাটক করছে শুধুমাত্র সেনের অ্যাটেনশন পাওয়ার জন্য। আর তারপর ওর বাবা তো এটাও ভাবে যে যদি ওই মেয়েটা ফেক হয় তাহলে সত্যিকারের মেয়েটা কোথায়। এই ব্যাপারে সে তার অ্যাসিস্ট্যান্টকে খোঁজ খবর নিতে বলে। এতদিনে তো সেনের বাবা এবং সেনের মধ্যে সমস্ত কিছু ঠিক হয়ে যায় আর ওরা এটা ঠিক করে মেংহুইয়ের জন্মদিন ওরা খুব ভালোভাবেই পালন করবে। মেংহুইয়ের জন্মদিনের দিন সেনের অফিসের সমস্ত এমপ্লয়িরাও আসে, তার সঙ্গে সেই গালে দাগ থাকা মেয়েটিও আসে। সে তো সেনকে আলাদাভাবে ডেকে নিয়ে গিয়ে সেনকে প্রপোজ করে। তখন সেন বলে এটা কি করে হতে পারে, আমার কাছে আগে থেকে মেংহুই আছে আর আমি মেংহুইকে খুব ভালোবাসি। তখন তো গালে দাগ থাকা মেয়েটির খুব রাগ হয় আর সে গিয়ে মেংহুইকে জলে ঠেলে ফেলে দেয়। আর মেংহুইকে বাঁচানোর জন্য ডক্টর সুই এবং সেন দুজনেই একসঙ্গে জলে ঝাঁপ দেয়। আর এদিকে গালে দাগ থাকা মেয়েটি যে মেংহুইকে জলে ঠেলে ফেলে দিয়েছে এই ব্যাপারটা উইলেই দেখে ফেলেছিল, তাই সে খুব রেগে গিয়ে ওই গালে দাগ থাকা মেয়েটিকে জলে ঠেলে দেয়। জলে পড়ে যাওয়ার ফলে মেংহুইয়ের গালের দাগটা খুব ভালোভাবে বোঝা যায়। আর যার গালে দাগ থাকা যে ফেক মেয়েটা ছিল জল লেগে তো তার গাল থেকে দাগটা উঠেই যায়। আর এতে তো ওখানে উপস্থিত সবাই ভালোভাবে বুঝতে পারে যে ওই মেয়েটা এতদিন ওদের সামনে নাটকই করতো। পরের দিন সেনের বাবা সেনকে একটা ফাইল দেয় যেখানে মেংহুই ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত সমস্ত ছবি ছিল। আর ওই ফাইল থেকেই সেন এটা ভালোভাবে জানতে পারে যে যেই ছোট মেয়েটাকে সেন এতদিন ধরে খুঁজছে সে আসলে মেংহুই। আর সেনের বাবা তো ওকে এটা বলে যে তুমি কি একবারও ভেবে দেখেছো যে মেংহুই যদি জানতে পারে যে তুমিই সেই ছেলেটা যার জন্য ওর গালে এত বড় একটা দাগ আছে তখন কি মেংহুই তোমাকে ক্ষমা করে দেবে? তো এই প্রশ্নটাই সেন মেংহুইকে করে। তখন মেংহুই বলে ওগুলো তো অনেক পুরনো ব্যাপার, আমি সেই ছেলেটাকে হয়তো ক্ষমা করে দেব, কিন্তু আমি কখনো চাই না যে সেই ছেলেটা আমার জীবনে ফিরে আসুক, কারণ তুমি তো আমার জীবনে সবসময়ের জন্যই আছো। এরপর সেন যখন ডক্টর সুইয়ের সঙ্গে আবার দেখা করে তখন ডক্টর সুই সেই চিঠিটা আবারও সেনকে দেয়। আসলে ওর মধ্যেও তো মেংহুইর ছোটবেলা থেকে বড় হওয়া পর্যন্ত ছবিগুলো ছিল। আর ডক্টর সুইতে ওকে এটাও বলে যে তুমি যদি আগে এই চিঠিটা খুলে দেখতে তাহলে এত সমস্যা তোমার হতো না। আর আমি এত কিছু জেনে শুনেও তোমাকে কিছু বলিনি কারণ আমি এটা ঠিক করে বুঝতে পারতাম না তুমি মেংহুইকে সত্যি ভালোবাসো নাকি গালে ওই দাগটা থাকার জন্য তুমি ওর জন্য মেংহুইর কেয়ার করো। সেদিন ফাইনালি সেন ভেবেই ফেলে যে মেংহুইকে সব সত্যিটা জানিয়ে দেবে। আর মেংহুই আসতে ওকে বারবারই বলতে থাকে যে ছোটবেলায় যেই ছেলেটা তোমার গালে এই দাগটা করেছিল তুমি প্লিজ তাকে ক্ষমা করে দাও, সে এখন তোমার খুব কেয়ার করে। কিন্তু মেংহুই তো ওইসব কথাগুলো বাদ দিতেই বলছিল। আর তারপর যখন সেন বলতেই যাচ্ছিল যে আমিই সেই ছোটবেলার ছেলেটা তখনই ডক্টর সুই ওখানে চলে আসে আর বলে ফেলে যে আমিই সেই ছোটবেলার ছেলেটা যে তোমার গালে দাগটা করেছিল। তখন তো মেংহুই বলে ও তুমি সেই ছেলেটা, ঠিক আছে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। ডক্টর সুই ওখান থেকে চলে যাওয়ার পর সেন ওকে বলে তুমি যদি ছেলেটাকে ক্ষমা করতে না চাও তাহলে নাও ক্ষমা করতে পারো, তোমাকে এত কিছু জোর করে সহ্য করতে হবে না। কিন্তু মেংহুই বলে আমি এখন ঠিক আছি আর আমার জন্য তোমাদের বন্ধুদের যেন কোনো রকম সমস্যা না হয়। এরপর একদিন মেংহুই এবং সেন মেংহুইয়ের মায়ের সঙ্গে দেখা করতে যায়, যেখানে মেংহুইয়ের মাকে দেখা মাত্রই সেন তো হাঁটু মুড়েই বসে পড়ে, কারণ ওর মনে তো সেই একটা গিল্ট থেকে গেছিল যে ছোটবেলায় মেংহুইয়ের মুখের দাগটা ওর জন্যই হয়েছে। আর তারপর থেকে তো ওর মা কিছু জিজ্ঞাসা করার আগেই সেন সবকিছুর উত্তর দিয়ে দিচ্ছিল। এমনকি ও তো বলেও ফেলে যে আমার কোম্পানি, আমার বাবার স্টক, যত সম্পত্তি আছে সবকিছুই মেংহুইকে দিয়ে দেবো। আর সেনের এইসব ভালো ব্যবহার দেখে মেংহুইয়ের মার তো ওকে খুব পছন্দ হয়ে যায়। এদিকে সেন মেংহুইকে এতটা ভালোবাসে তাহলে সেনের বাবা মেংহুইকে কতবার আর না বলবে, সেও ওদের সম্পর্ককে মেনেই নেয়। সেন তো এরপর ডাইরেক্টর সুয়ের সঙ্গেও কথা বলে আর বলে যে গালে দাগ থাকা মেয়েটিকে যে তুমিই এনেছিলে সেটা আমি ভালোভাবেই বুঝতে পেরেছি, তো এখন আমার মনে হয় তোমার কোম্পানি থেকে রিজাইন করে নেওয়াই খুব ভালো হবে। এটা শুনে ডাইরেক্টর সু তো রেগেই ওখান থেকে চলে যায়। আর সেদিনই সেন সারপ্রাইজ ভাবে মেংহুইকে প্রপোজ করে আর মেংহুইয়ের তো সেদিন আনন্দেই চোখে জল চলে আসে। এরপর তো সেন এবং মেংহুই গিয়ে ম্যারেজ হল থেকে একদিন বিয়ে করেই ফেলে। আর এদিকে জিয়াং এবং ডক্টর তাওয়ের রিলেশনশিপটাও অনেকটা এগিয়ে গিয়েছিল, কিন্তু বেচারি উইলেই এখনো পর্যন্ত ডক্টর সুইকে পটাতেই পারেনি। সেদিন উইলেই এবং ডক্টর সুই তো গাড়িতে করে যাচ্ছিল, কিন্তু মাঝপথে ওদের গাড়ি খারাপ হয়ে যায়, তাই ওদেরকে একটা হোটেলে গিয়ে থাকতে হয়। আর ডক্টর সুই যখন স্নান করতেই গিয়েছিল তখনই তো উইলেই ডক্টর সুইয়ের ফোনটা ভুল করে দেখেই ফেলে। আর একটা চ্যাট থেকে ও এটা বুঝতে পারে যে মেংহুইয়ের গালের দাগটা ডক্টর সুই নয় সেনই করেছিল। তারপর তো উইলেই সেনের সঙ্গে দেখা করে আর ওকে অনেক খারাপ খারাপ কথাই বলে। সেন তখন উইলেইকে বলে তুমি যদি সত্যিটা মেংহুইকে জানিয়ে দাও তাহলে মেংহুই খুবই কষ্ট পাবে। কিন্তু তবুও তো উইলেই সত্যিটা মেংহুইকে জানাতেই চাইছিল। কিন্তু তারপর যখন মেংহুইর হাতে দুটো ম্যারেজ সার্টিফিকেট দেখে
তখন ও আর সত্যিটা বলতেই পারেনি। আর আজকেই ছিল মেঘুই এবং সেনের বিয়ের প্রথম রাত, তো ওরা এটাকে খুব রোমান্টিক ভাবেই কাটায়। পরের দিন সকালে কিছু একটা খুঁজতে গিয়ে মেঘুই তো তার সেই ছোটবেলার ব্যাগটা পেয়ে যায়, যেটা সে সেই ছোট বাচ্চা ছেলেটিকে দিয়েছিল। তখন সে ডক্টর সুইকে ফোন করে ওই ব্যাগটার ব্যাপারে জিজ্ঞাসা করে, মানে সে কোনো ব্যাগ এখানে ছেড়ে গেছে নাকি। কিন্তু ডক্টর সুই তো কোনো ব্যাগের ব্যাপারে কিছুই জানতো না। তখন তো মেঘুইয়ের একটু সন্দেহ হয়। তারপর মেঘুই সেনের একটা সার্টিফিকেট থেকে এটা ভালোভাবে বুঝে যায় যে তার গালে যে দাগটা করেছিল সেটা ডক্টর সুই নয়, সেটা ছিল সেন। এবার তো মেঘুই সমস্ত সত্যিটাই বুঝে গেছিল, কিন্তু তবুও তো সে সেনকে কিছুই বলেনি। আর এরপর থেকে সবসময়ের জন্যই মেঘুই এটাই নাটক করতে থাকে যে সে যেন কিছুই জানে না, কারণ ওর মনে তখন এটাই ঘুরছিল যে সেন বোধহয় তাকে ভালোবাসে না, শুধুমাত্র গালে এই দাগটা থাকার জন্য ওর প্রচুর কেয়ার করে, আর ওকে খুশি করার জন্যই ওকে বিয়ে করে ফেলেছে। এরপর তো সেন, মেঘুই এবং ডক্টর সুই সেনের কোম্পানির সমস্ত এমপ্লয়ির সঙ্গেই ডিনার করতে যায়। সেখানে তো সুই এবং সেন দুজনে খুবই ড্রিঙ্ক করে ফেলে, আর কথায় কথায় তো বলেই ফেলে যে সেনই মেঘুইয়ের মুখের এই দাগটার জন্য দায়ী। আসলে ওদের কোম্পানির সবাইও এই ব্যাপারটা ভালোভাবেই জানতো, তাই তো মেঘুই সবাইকে বলে যে আজকে যা হলো তোমরা সেটা ভুলে যাও। পরের দিন মেঘুই ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে আর এটা বলে যে আমি ভালোভাবেই জানি আমার মুখের দাগটার জন্য সেন দায়ী, তুমি নও। কথাটা শুনে ডক্টর সুই তো খুবই ঘাবড়ে যায়। এরপর তো মেঘুই ডক্টর সুইকে ধন্যবাদও জানায় আর এটা বলে যে আমাদেরকে এতদিন সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ, কিন্তু এরপর থেকে আমার সামনে এইভাবে নাটক করার আর কোনো দরকার নেই, আর আমি ওইসব ব্যাপার নিয়ে এখন কিছু মনেও করি না। তখন তো ডক্টর সুই সত্যি কথাটা বলতেই যাচ্ছিল যে ছোটবেলার ওই ঘটনার জন্য সেও একটু হলেও দায়ী, কিন্তু বলতে আর পারেনি। এদিকে উইলেই ডক্টর সুইয়ের রুম থেকে অনেক গিফট পায়, যেগুলো ওকে বিভিন্ন মেয়েরা পাঠিয়েছিল, আর সেগুলোকে একটা ব্যাগে ভরে সে সেনের অফিসে নিয়ে আসে আর সেনকে জিজ্ঞাসা করে যে এগুলো ডক্টর সুইকে কে দিয়েছে। আর এই গিফটগুলোর মাঝখান থেকেই তো সেন ডক্টর সুইয়ের ছোটবেলার একটা ব্যাচ পেয়ে যায়, আর ব্যাচটা দেখে ভালোভাবে ও বুঝতে পারে যে যেই ছেলেগুলোর জন্য মেঘুইয়ের গালে এই দাগটা হয়েছিল তাদের লিডারই হলো ডক্টর সুই। আর সেন এই ব্যাপারটা জেনে নেওয়ার পর ডক্টর সুই এবং ওর মধ্যে তো ঝগড়াঝাটি বেঁধে যায়, আর সেটা তো মারামারিতেও পরিণত হয়ে যায়। সেন তো এটাও বলে যে এরপর থেকে আমরা দুজন আর বন্ধু হতে পারবো না। পরে একদিন ডক্টর সুই সেনের সঙ্গে দেখা করতে ওর বাড়িতে আসে আর ওর কাছে ক্ষমাও চায়। তখন তো সেন ওকে বলে আমি তোমার এই সরি শুনতে চাই না, এই ব্যাপারটা অনেক বছর আগে হয়ে গেছে, আমি এটা নিয়ে এত বেশি ভাবি না, কিন্তু আমি তো এটা ভাবছি আমি আর তুমি এতদিন ধরে বন্ধু, কিন্তু তুমি আমাকে একবারের জন্য সত্যি কথাটা জানাওনি। তুমি কি আদৌ আমাকে বন্ধু ভাবো, নাকি অতীতে যা হয়েছিল সেই কষ্টটা তোমার মনে থাকার জন্য তুমি আমার সঙ্গে এইসব ভালো ব্যবহার করেছো? আর তখনই তো ওখানে মেঘুই চলে আসে আর সে সেনকে বলে যে তুমি কি ঠিক করছো, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো, নাকি অতীতের সেই ভুলের জন্য তুমি তার ক্ষতিপূরণ আমাকে দিচ্ছ? তারপর তো মেঘুই এবং সেন বাইরে এসে কথাবার্তা বলে, যেখানে সেন মেঘুইকে বলে যে চলো অতীতের সবকিছু ভুলে আমরা ভালোভাবে আমাদের জীবনটা কাটাই, তুমি কি একবারের জন্য আমাকে ক্ষমা করতে পারো না? তুমি যদি এই সত্যিটা আগে জানতে পারতে তাহলে কি আমাকে বিয়ে করতে না? তখন তো মেঘুই বলে যে না, আমি করতাম না, আমি যদি আগে তোমার সত্যিটা জানতে পারতাম তাহলে সত্যিই তোমাকে বিয়ে করতাম না। যখন থেকে তুমি আমার গালের দাগটা দেখতে পেয়েছো তখন থেকে তুমি ভাবতে শুরু করলে যে আমি সেই ছোট্ট মেয়েটা, আর তখন থেকেই তুমি আমার কেয়ার করতে শুরু করলে। কিছুদিন পর তুমি যখন বুঝতে পারলে যে আমি তোমার সেই ছোটবেলার মেয়েটা নই, তখন তুমি ব্রেকআপ করতেও চাইলে, আর তারপরে আবার আমার সঙ্গে এক হতে চাইলে। তখন তো সেন বলে হ্যাঁ, কারণ আমি বুঝতে পেরে গেছিলাম ততদিনে যে তুমি আমার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা তোমার গালে দাগ থাকুক আর নাই থাকুক। তখন মেঘুই বলে তুমি এটা বলো না, আবারও যখন তোমার কোম্পানিতে গালে দাগ থাকা একটা মেয়ে হাজির হয় তুমি তারও খুব কেয়ার করতে শুরু করলে, যেমনটা আমাকে কেয়ার করতে। সত্যি কথা বলতে আমি সমস্ত সত্যিটা জানার পরেও এটা লুকিয়ে রাখতে চাইছিলাম, কিন্তু এখন আমি ভাবি যে আমি লুকিয়ে রাখতে রাখতে হয়তো একদিন আমাদের সম্পর্কটা ঘৃণাতেই পরিণত হয়ে যাবে। সেদিন রাতে মেঘুইয়ের আবারও প্যানিক অ্যাটাক আসে, আর সেন যখন ওকে জানতে চাইলো যে ওর কি হয়েছে, তখন তো মেঘুই বললো আমার কিছুই হয়নি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে সেন দেখে যে মেঘুই তো পুরো পরিবর্তন হয়ে গেছে, মানে ও সেই স্মার্ট চরিত্রে পরিণত হয়েছে, আর মেঘুই তো 10 বছর এগিয়ে গেছে, মানে বর্তমান বছরটাকে 2030 সাল ভাবছে। তখন তো সেন তার কোম্পানিতে ফোন করে জানিয়ে দেয় যে কোম্পানির সমস্ত সময় এবং সাল সবকিছুই সরিয়ে ফেলতে। অফিসে যেতে যেতে সেন তো মেঘুইকে জিজ্ঞাসাও করে যে তুমি আজকে মেকআপ কেন করনি? তখন তো মেঘুই তার বিউটি ক্যামেরা দিয়ে একটা সেলফি তুলে সেনকে দেখিয়ে বলে যে এইরকম ক্যামেরা থাকতে আমার মেকআপ করার কি দরকার, আর তাছাড়া এখন আর আমি কেয়ারও করি না তুমি আমার এই দাগটা দেখে কতটা কষ্ট পাচ্ছ। অফিসে তো সেদিন হঠাৎ করেই ওদের বিয়ের যে প্রিপারেশন নিচ্ছিল মানে ইভেন্ট ম্যানেজার চলে আসে, আর সে তো ফাইলটা মেঘুইকেই দিয়ে দেয়। ফাইলটা খুলতেই মেঘুই দেখে সেখানে 2020 সাল লেখা আছে। তো সেন ব্যাপারটাকে সামলানোর জন্য বলে যে দেখো আমাদের বিয়ে তো 10 বছর হয়ে গেছে, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমি সালটাকে পরিবর্তন করে 2020 করে দিয়েছি।
তখন তো মেংহুই বলে, কি রকম বিয়ে? আমরা তো এখন ডিভোর্স দেব না। মেংহুই তো সেনকে বলে যে তুমি কি বুঝতে পারছো না, আমার মনে তোমার জন্য আর কোনো জায়গাই নেই, আর তাছাড়াও তুমি আমাকে বিয়ে করেছিলে কারণ আমার মুখে এই দাগটা ছিল বলে। তখন তো সেন বারবারই ওকে বলতে থাকে, তুমি এরকম কেন বলছো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। সেদিন তো মেংহুই বাড়ি ফিরে তার জিনিসপত্র প্যাকিংও করে ফেলে হোটেলে যাওয়ার জন্য। তখন সেন ওকে বলে, তুমি প্লিজ হোটেলে যেও না। আর এটা বলে সেন তো ওকে ডক্টর সুইয়ের বাড়িতে আনে। আর এইসব কিছু সেন আর সহ্য করতে না পেরে সে ডক্টর তাও এর সঙ্গে দেখা করে। আর কি কি হয়েছে ডক্টর তাওকে সমস্ত কিছুই খুলে বলে। সবকিছু শুনে ডক্টর তাও বলে যে এখনকার মেঘুই চায় তোমাকে ডিভোর্স দিতে, আর ওকে সুস্থ করার জন্য তোমাকে তো ডিভোর্স দিতেই হবে। যেটা শুনে সেন বলে, সেটা কি করে সম্ভব, আমাদের বিয়ে তো মাত্র 1 মাস হয়েছে। শেষমেশ লয়ার ডেকে ওদের ডিভোর্সের জন্য কথাবার্তা চলে, যেখানে লয়ার সমস্ত কিছু পড়ে বলে, দেখো তোমাদের মধ্যে যদি কারোর মেন্টাল ডিসঅর্ডার থাকে তাহলে কিন্তু ডিভোর্স দিতে একটু সমস্যাই হবে। আর তোমাদের সমস্ত কিছু ডকুমেন্টস পড়ার পর আমি দেখলাম তোমাদের মধ্যে একজনের মেন্টাল ডিসঅর্ডার আছে। যেটা শুনে মেঘই বলে, মেন্টাল ডিসঅর্ডার কার আছে? তখন তো সেন ব্যাপারটাকে সামলানোর জন্য বলেই ফেলে যে আমার আছে। আর এইসব কথাগুলো বলতে বলতে সেন তো মাথা ঘুরিয়ে পড়ে যাওয়ার নাটক করে। মেঘই তখন ভাবে যে সত্যি সেনের মেন্টাল ডিসঅর্ডার আছে, আর সে তো ভাবে যে তার ডিভোর্সের কথা শুনেই হয়তো সেনের এই অবস্থা হয়েছে। তাই সে তো তখনকার মতো ডিভোর্সটাকে ক্যান্সেল করে দেয়। আর সেনের কাছ থেকে জানতে পারে যে এটা 2020 সাল, আর ওদের মাত্র 1 মাস বিয়ে হয়েছে। তখন তো মেঘই সেনকে সুস্থ করার জন্য তার সঙ্গে ওই নাটক করার কথাই ভাবে। পরের দিন যখন সেন এবং মেঘই আবারও অফিসে যায়, সেন দেখে যে ইভেন্ট ম্যানেজার এসছে। যেটা দেখে ও তো ইভেন্ট ম্যানেজারের কাছে পৌঁছে যায় আর ওকে বলে, আমি তোমাকে বললাম না যে আমাদের বিয়েটা এখন পোস্টপোন করা আছে। আর তারপর মেঘই এগিয়ে আসতে দেখে ও বলে, কি বলছো, বিয়ে ক্যান্সেল করে দেবে? কিন্তু কেন? তখন তো মেঘই এসে ইভেন্ট ম্যানেজারকে বলে যে আমাদের বিয়ে ক্যান্সেল হবে না, আমাদের বিয়েটা সেই ডেটেই হবে যে ডেটে হওয়ার কথা ছিল। আর এরপরও সেনকে বলে যে আমি তো তোমাকে সবকিছুই দিতে চাই যা তুমি চাও। তখন সেন বলে, আমি আরেকটা জিনিস চাই, আমি তোমার সঙ্গে হানিমুনে যেতে চাই। যেটা শুনে মেঘই বলে, হানিমুন? ঠিক আছে। আর ও তো ওদের হানিমুনে ডক্টর সুই, উইলেই, ডক্টর তাও এবং জিয়াংকেও ডাকে। আর ফাইনালি এই হানিমুন করতে গিয়ে ডক্টর সুই এবং উইলের মধ্যেও সমস্ত কিছুই ঠিক হয়ে যায়। তারপর একদিন ওরা যখন বারে যায়, সেখানে কিছু লোক ওদের সঙ্গে এসে খারাপ ব্যবহার করতে শুরু করে। তো জিয়াং ওদেরকে সামলাতে চায়, কিন্তু এই সামলাতে গিয়ে ওদের হাতে থাকা বোতলটা ছিটকে আসে। তো প্রথমে জিয়াং ছুটে গিয়ে ডক্টর তাওকে সরিয়ে নেয়, আর ডক্টর সুইও উইলেইকে সরিয়ে নেয়। শেষমেশ যখন বোতলটা মেংহুইর মুখে লাগতেই যাচ্ছিল, তখনই তো সামনে সেন চলে আসে, আর বোতলটা সেনের হাতেই ভেঙে যায়। মেংহুই যখন জানতে পেরেছিল যে সেনের মেন্টাল ডিসঅর্ডার আছে, তখন সে ডাইরেক্টর সুকে বলেছিল, তুমি এবার সেনের কাছে যাওয়ার চেষ্টা করতে পারো। আর ডাইরেক্টর সু অনেক চেষ্টাই করে সেনের কাছে যাওয়ার, কিন্তু সেনের চোখে তো শুধুমাত্র মেংহুই ছিল। তাই তো মেংহুই সেদিন ডাইরেক্টর সুয়ের সঙ্গে আবার দেখা করে, আর ওকে বলে যে 10 বছর আগে হোক বা 10 বছর পরে, সেন তো শুধুমাত্র আমাকে পছন্দ করে। তখন ডাইরেক্টর সু বলে, তুমি এত শিওর কি করে হলে? যেটা শুনে মেংহুই ওকে বলল যে আমি শিওর না হলেও আমি সেনকে খুব পছন্দ করি, তাই সেনকে আমি ছাড়বো না কখনোই। সেদিন তো সেন ডক্টর তাও এবং ডক্টর সুইয়ের সঙ্গে কথা বলে। ডক্টর তাও ওকে বলে, তুমি মেংহুইকে ডিভোর্স না দেওয়া পর্যন্ত ও কিন্তু সুস্থ হবে না। তখন ও বলে, কিন্তু মেংহুই আমাকে ভালোবাসে, তাহলে ডিভোর্স দেওয়ার কি দরকার, হয়তো আমরা অন্য কোনো উপায়ও বের করতে পারি। আর আমার মনে হয় মেংহুইর মুখের দাগটা ঠিক হয়ে গেলে হয়তো ও আর আমাকে ডিভোর্স দিতেও চাইবে না। তখন তো ওরা সবাই ঠিক করে যে ডক্টর স্মিথের একটা অ্যাপয়েন্টমেন্ট নিতেই হবে। কিন্তু সমস্যাটা ছিল একটাই, ডক্টর স্মিথ বছরে একটাই সার্জারি করে। তো সেন তার অফিসের সমস্ত এমপ্লয়িকেও জানিয়ে দেয় ডক্টর স্মিথের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, কিন্তু কেউই 1 বছরের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছিল না। কিন্তু সেদিন রাতে হঠাৎ করেই সেনের কাছে ডক্টর স্মিথের কাছ থেকে একটা মেল আসে, আর ও ফোনে কথাবার্তা বলে জানতে পারে যে ডক্টর স্মিথ সার্জারি করতে রাজি হয়ে গেছে, কারণ ডক্টর সুই ওকে রিকোয়েস্ট করেছিল। আসলে ডক্টর স্মিথ অনেকদিন থেকে ডক্টর সুইয়ের সঙ্গে কাজ করতে চাইছিল, কিন্তু ডক্টর সুই সবসময় ওকে বারণ করে দিত, আর এটাই বলতো যে আমার এখানে একটা কাজ আছে, এর জন্য আমি ইংল্যান্ড যেতে পারবো না। কিন্তু এখন ডক্টর সুই ডক্টর স্মিথের অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 5 বছরের জন্য ইংল্যান্ডে গিয়ে কাজ করতে রাজিও হয়ে যায়। আর এইসব কথা জানার পর সেন তো ডক্টর সুইয়ের সঙ্গে দেখা করে, আর ওদের মধ্যে সমস্ত কিছু ঠিকও হয়ে যায়। এদিকে উইলেই যখন জানতে পারে ডক্টর সুইকে 5 বছরের জন্য ইংল্যান্ডে গিয়ে থাকতে হবে, তখন ও তো খুব কষ্ট পায়। ফাইনালি মেংহুইয়ের ইংল্যান্ডে যাওয়ার দিন চলেই আসে। সেন ওকে এয়ারপোর্টে ছাড়তে যাবে বললে মেংহুই বলে, তা করার দরকার নেই, তুমি বরং অফিসে যাও। সেন যখন অফিসে চলে যায়, ডক্টর সুই ওকে ফোন করে জানায় প্লেন ছাড়ার সময় হয়ে গেছে, কিন্তু মেংহুই এখনো পর্যন্ত এয়ারপোর্টে আসেনি। তাই সেন তো মেংহুইকে খোঁজা শুরু করে দেয়, আর শেষমেশ সেখানেই পায় যেখানে ওরা ছোটবেলায় সবসময়ই আসতো। সেন মেংহুইকে বলে যে তুমি সার্জারি করাতে কেন যাওনি? তো মেংহুই বলে যে আমি তোমাকে ছেড়ে যেতে চাই না,
আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার কাছে থেকে তোমার খেয়াল রাখতে চাই। কিন্তু সেন তোকে জোর করতে থাকে সার্জারি করানোর জন্য, কিন্তু মেংহুই কিছুতেই রাজি হচ্ছিল না। তখন সেন বলে, তুমি কি ভাবো দাগটা তোমার মুখে আছে? না, দাগটা আমার হৃদয়ে আছে। যখনই তোমার গালে ওই দাগটা আমি দেখি আমার সত্যিই খুব কষ্ট হয়। তুমি কেন সার্জারি করাতে চাইছো না? তুমি কি চাইছো যে তোমার দাগটা আমাকে আরো 10 বছর কষ্ট দিক? এত কিছু বলার পরেও যখন মেংহুই কিছু উত্তর দিল না, তখন তো সেন বলে বসে যে চলো আমরা ডিভোর্স নিয়ে নিই, কারণ এটাই তো তুমি চাইছিলে না। আর সেন ওকে ডিভোর্স দিতে চাইছে জেনে মেংহুই তো খুবই কষ্ট পায়। পরে একদিন গালে দাগ থাকার সেই নাটক করা মেয়েটি মেংহুইর সঙ্গে দেখা করতে আসে আর ওকে বলে যে তুমি আমাকে ভুল বুঝো না, আমি যা কিছু করেছি সেটা ডাইরেক্টর শুয়ের কথা মতো। আর তাছাড়া সেন আমাকে পছন্দও করে না। সেন আমাকে একবার তো এটাও বলেছিল যে আমার গালে দাগ থাকার জন্য সে আমার সবকিছু কেয়ার করবে, ঠিক আছে, কিন্তু সে কোনোদিন আমাকে ভালোবাসতে পারবে না, কারণ সে তোমাকে ভালোবাসে। আর এটা শুনেই মেংহুই তার ভুলটা বুঝতে পারে যে সেন তাকে সত্যিই ভালোবাসে, সেটা গালে দাগ থাকার জন্য নয়। সেদিন রাতে তো সেন প্রচুর পরিমাণে ড্রিঙ্ক করে ফেলে। তখন ডক্টর সুই তো সেনকে মেংহুইর বাড়িতেই ছেড়ে দিয়ে সেন তো মেংহুইকে বারবারই বলতে থাকে যে তুমি আর আমাকে এখন ভালোবাসো না, যেটা শুনে মেংহুই বলে আমি তোমাকে ভালোবাসি। তো সেন বলে তুমি যে আমাকে ভালোবাসো সেটা প্রমাণ করে দেখাও, তুমি একবার প্রমাণ করে দেখালে আমি তবেই বিশ্বাস করব যে তুমি আমাকে ভালোবাসো। তখন তো মেংহুই কিছু উত্তর দিতেই পারল না। মেংহুই কিছু বলল না দেখে সেন তো নিজেই বলতে শুরু করে আমি তোমাকে ডিভোর্স দিতে চাই না, আমি তো তোমাকে ছেড়ে থাকতেও পারবো না। সেন তো মেংহুইকে জিজ্ঞাসাও করে যে তুমি লাস্টবারের মতো আমাকে বলো যে তুমি কি আমাকে ভালোবাসো, তুমি একবার হ্যাঁ বললেই আমি বিশ্বাস করে নেব। তখন তো মেংহুই হ্যাঁ বলে, আর তারপর তো সেন জ্ঞান হারায়। পরের দিন সেন যখন চোখ খোলে দেখে যে ওর চারিপাশে তো সবাই আছে। আর সেদিন মেংহুই বলে যে আমি ইংল্যান্ডে যেতে রাজি আছি, আর আমি আমার সার্জারিও করিয়ে নেব, আর আমি ইংল্যান্ডে একা যাব না, তুমিও আমার সঙ্গে যাবে। তখন সেন বলে কিন্তু আমার কোম্পানি? তো মেংহুই বলে জিয়াং আছে না, আর তোমার এমপ্লয়িরাও তো আছে, আর আমি আর এখন তোমাকে ডিভোর্সও দিতে চাই না। আর তারপর সেন ঠিক করে যে ওরা আবার বিয়ে করবে। আর তারপর মেংহুই এবং সেন দুজনেই খুব খুশি হয়। তো ফাইনালি ওদের বিয়ের দিন চলেই আসে। ডাইরেক্টর শুও তো ওদের বিয়েতে হাজির হয়ে যায়। এই বিয়ে বাড়িতে এসেও উইলেই এবং ডক্টর শুয়ের মধ্যে তো ঝগড়া বেঁধে যায়। আসলে উইলেই তো এত রাগ দেখাচ্ছিল কারণ ডক্টর শুয়ে 5 বছরের জন্য ইংল্যান্ড চলে যাবে। তখন সেন এবং মেংহুই ওদের দুজনকে সামলায়। তারপর তো ফাইনালি ওদের বিয়েটাও হয়ে যায়। কিন্তু সেনের বাবার যখন খোঁজ করা হয় তখন দেখা যায় যে বিয়েতে সেনের বাবা এবং মা তো আসতেই পারেনি। আসলে ওদের আসতে একটু দেরি হয়ে গেছিল, আর তার উপরে লিফট বন্ধ ছিল, তাই ওরা সিঁড়ি বেয়ে বিয়েতে পৌঁছানোর চেষ্টা করছিল, কিন্তু পৌঁছাতে পারেনি দেখে ওরা তো ভিডিও ক্যামেরার মাধ্যমে কথাবার্তা বলে। আর এইদিকে ডাইরেক্টর শু তো এখানেও শয়তানি করা বন্ধ করেনি। মানে ভিডিও কলটা যখন হচ্ছিল সেখানে ডাইরেক্টর শু তো 2030 সালের বদলে 2020 সাল লিখে দেয়, যেটা প্রথমে উইলেই দেখতে পায়। তো উইলের সঙ্গে তো ডাইরেক্টর শুয়ের মারামারি লেগে যায়। আর এরপরে অফিসের সমস্ত এমপ্লয়িরাই ডাইরেক্টর শুকে বাইরে বের করার চেষ্টা করে। আর বিয়েতে এত গন্ডগোল হচ্ছে দেখে সেনের বাবা তো ভিডিও কলেই চিৎকার করতে শুরু করে দেয় এবং এটা বলে যে কে আমার ছেলের বিয়েতে এইরকম বাধা দিচ্ছে, আমি তো তাকে কোনোদিনই ক্ষমা করব না। এদিকে এই বিয়েতে সমস্যা আসার জন্য কিন্তু একটা জিনিস খুব ভালো হয়, মানে মেংহুইর যে এই মেন্টাল ডিসঅর্ডার ছিল সেটা ঠিক হয়ে যায়। সেন তখন ডক্টর শুইকে বলে এবার তো তোমাকে ইংল্যান্ড যেতেই হবে, আর তুমি চিন্তা করো না, মেংহুই যদি ইংল্যান্ড যেতে রাজি হয় তাহলে আমি অবশ্যই মেংহুইকে নিয়ে যাব, কিন্তু যদি না যেতে রাজি হয় তবুও তো তোমাকে ইংল্যান্ডে 5 বছর কাটাতেই হবে। তখন ডক্টর শুই ওকে আশ্বস্ত করে আর এটা বলে তুমি এত চিন্তা করো না, আমি যে শুধুমাত্র মেংহুইর জন্য যাচ্ছি তা কিন্তু নয়, আমার যাওয়ার অন্য একটা কারণও আছে। এদিকে উইলেই ডক্টর স্মিথের সেক্রেটারিকে ফোন করে আর জিজ্ঞাসা করে যে আজকে আমি একজনের সঙ্গে মারামারি করেছিলাম, তো আমার নাকে কি কিছু সমস্যা হবে? আমার নাকে যদিও কোনো ব্যথা করছে না তবুও আমি জিজ্ঞাসা করছি। তখন সেক্রেটারি বলল না না, ওরকম কিছু হবে না। আর ও তো সেক্রেটারির কাছ থেকে এটাও জানতে পারে যে ডক্টর সুই ইংল্যান্ডে যাচ্ছে এই নাক ঠিক করার ব্যাপারে রিসার্চ করতে। আর এইগুলো শুনে উইলেই তো প্রচুর খুশি হয়। আর পরের দিন যখন ডক্টর সুই এয়ারপোর্টের জন্য রেডি হয়েছিল তখন তো উইলেইও তার সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে ডক্টর সুইয়ের সামনে হাজির হয়। আর ওদের মধ্যে সমস্ত কিছু ঠিকও হয়ে যায়। তারপর ওরা দুজন মিলেই ইংল্যান্ড চলে যায়। আর এরপর একদম 6 মাস পরের ঘটনা দেখানো হয়, সেখানে জিয়াং এবং ডক্টর তাও বিয়ে করে ফেলেছিল। আর মেংহুই তার সার্জারি করিয়ে ফিরেও এসেছিল, তো ওর গালে আর দাগটা ছিলই না। কিন্তু এতদিন পর সেন আবারও কিপ্টে হয়ে যায়, মানে ওরা তো আবার বাসে ট্রাভেল করতে শুরু করে, কিন্তু তবুও মেংহুইয়ের এতে কোনো সমস্যাই ছিল না। আর তারপর তো ওরা একসঙ্গে সেই সব জায়গাগুলোতে যায় যেগুলোতে ছোটবেলায় ওরা প্রচুর সময় কাটাতো।
আর এইভাবেই এই পুরো ড্রামাটা শেষ হয়ে যায়। তো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের এই পুরো ড্রামাটা। থ্যাংক ইউ।